তাহলে কোটেশন গেল অ্যাডজাস্টমেন্ট নোট। এই অ্যাডজাস্টমেন্ট নোট বলতে বোঝাচ্ছে ওই পণ্যটা আমরা যখন বিক্রি করব তখন উনি পণ্যটা ফেরত দিতে পারে না, বিভিন্ন কারণে ফেরত দিতে পারে। আমি হয়তো তাকে সে রিটার্ন করছে দুইটা পণ্য, সেলস রিটার্ন, ওটা রিটার্ন করতে পারে না, ওটাকে এদের ভাষায় বলছে অ্যাডজাস্টমেন্ট নোট, কোনো কোনো জায়গায় বলে ক্রেডিট নোট। হ্যাঁ, এক এক সময় এক এক নামে ডাকে। না, এইটা এইটা আমি বলতেছি সেলসের ক্ষেত্রে, সেটা তো পার্চেজের ক্ষেত্রে হবে কিন্তু অন্য নামে থাকতে পারে। ঠিক আছে, অনেক জায়গায় ক্রেডিট নোট নামে থাকে, আপনাদের হয়তো অনেকে খুললে আপনারটাই ক্রেডিট নোটও থাকতে পারে যদি আপনি অন্য লিঙ্ক ইউজ করেন। ঠিক আছে, আর সেলস রিসিপ্টটা বোঝাচ্ছে যখন আপনি নগদে বিক্রি করবেন, নগদ টাকায় বিক্রি করবেন, সেলস রিসিপ্ট। রিফান্ড রিসিপ্ট বোঝাচ্ছে নগদে বিক্রি করার পরে যদি ওই পণ্যটা ফেরত আসে সেটা রিফান্ড রিসিপ্ট। হ্যাঁ, আর ডিলে ক্রেডিট, ডিলে চার্জ, এটা খুব একটা এটা আনঅ্যাপ্লাইড, মানে একটা মানে এটা কোনো ইফেক্ট আনে না, এটার কোনো ব্যবহার নাই, জাস্ট আছে। এটার দ্বারা বোঝাচ্ছে যে আপনি হয়তো মানে থাকে না নোট করে রাখা, মেমো করে রাখা, যে আমরা যেমন অফিসে কিছু কাজ আগামীকালকে কোনো কাজ ছাড় দিলে আমরা লিখে আসি চোখের ইয়ের সামনে যে এইটা কালকে করতে হবে, এইটাই রকম, তেমন কিছু না। এই দুটা মূলত আমাদের কাজ হবে ইনভয়েস, রিসিভ, পেমেন্ট, এটা অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট নোট বলতে, ক্রেডিট নোট, কোটেশন। সেলস রিসিপ্টটা নিয়েও আমাদের তেমন কোনো কাজ থাকে না, কারণ সব কিছু আমরা উপরেও করতে পারি, তারপর আমরা দেখাবো। হ্যাঁ, তা আমরা প্রথমে কোটেশনটা নিয়েই শুরু করব। ঠিক আছে, যেহেতু আগে শুরুটাই তো কোটেশন দিয়েই হবে, উনি ইয়ে করবে, কোটেশন দিবে, তারপরে না ইনভয়েসটা আসবে। তো আমরা কোটেশনে যদি যাই, এইটুকু বুঝতেন না কি বললাম এতক্ষণ ধরে? আচ্ছা, আমরা একটা ডেট দিই আজকে, যে এইটা কাস্টমার আমরা কিছু আপলোড করছিলাম না, হ্যাঁ সেই কাস্টমারগুলো একজনের নাম দেই, ডেটটা থাক, এইখানে একটা ডেট আছে, আমরা যেহেতু কোটেশন করবো এখানে এক্সপায়ারি ডেটটা দিতেও পারেন নাও পারেন, জেনারেলি কোটেশনের কোনো এক্সপায়ারি ডেট থাকে না, আপনি ইচ্ছা করলে দিতে পারেন নাও দিতে পারেন। আমরা যে এক্সেল শিটটা এবার যাই, তো উনি 14 তারিখে আমাদেরকে একটা কোটেশন দিচ্ছে, কত আমরা একটা করি, কি নামটাও দেই, যে সুশাং জেনে, এটা ডেটটা কবে, 14 জানুয়ারি না? না বুঝলে কথা বলেন। প্রোডাক্ট দুইটা কি কি আছে, প্রোডাক্টের একটা লাইভ, একটা ডায়াগনস্টিক। হ্যাঁ হ্যাঁ, অটো চলে আসছে, হ্যাঁ হ্যাঁ অটো চলে আসছে। আচ্ছা, এখানে কয়টা নিবে বলছে? 10টা। হ্যাঁ 10টা, এটা 10টা দিই। রেটটা কত বলছে? রেট একটা 800 আর 820, একটা 800 আর একটা 820। এই যে অটো চলে যাচ্ছে, এখানে যেহেতু ট্যাক্স নাই, ট্যাক্স রেটটা 0, তো আমরা এখানে 0 দেখি, কি এই যে 0 ক্লাসে না সেভ নিবে না, না হ্যাঁ এটা সেভই নিবে না, যে না না কিছু একটা দিতে হবে আপনাকে। হ্যাঁ, আচ্ছা এইখানে আপনার এইটা ক্লাসের কথা মনে আছে? প্রথম দিন ক্লাসে বলছিলাম যে আপনি এটা এমনও হতে পারে, এইটা কোন ক্লাসে দিতে চান বিভিন্ন, যেমন এখানে বলছিলাম এভাবে যে এনাদের যেমন প্রতিষ্ঠান আছে তো 2-3টা, তো এনাদের এমন হতে পারে ডিজিটাল মার্কেট থেকে কত টাকা ইনকাম, অমুক থেকে কত, এই জিনিসগুলো এখানে আসে ক্লাসগুলো। অর্থাৎ জিনিসটাকে যখন আমি প্রফিট লস রিপোর্টটা দেখব তখন এই ক্লাসের মাধ্যমে আমি দেখতে পারবো যে আমার এমএস মানে আমার যে এই অ্যাকাউন্টিং রিলেটেড সাবজেক্ট থেকে কত টাকা ইনকাম হয়েছে সেটা আলাদা করে দেখা যাবে এইটা। আচ্ছা, এটা আমরা বসাইছি, কি করলাম, কোটেশনে আসছে, এখানে এই আমরা একটা সেভ দিই, এইটুকু ঠিক আছে না? আমরা জাস্ট ওটা দেখে দেখে বসাইছি, কিচ্ছু করি নাই। কোনটা? না না, ক্লাসটা তো আমরা করতেছি না বা এই ধরনের আমাদের কাছে নাই, ওটা খালি রাখলে হবে, সমস্যা নেই। শুধু জিএসটিটা কিছু না দিলে ওরা সেভ নিবে না। তো
তো আমি এখানে সেভ দেই। হ্যাঁ, ট্যাক্স। আচ্ছা, এখন আমাকে পরেরটাই বলছে, এই যে এখানে 15 তারিখে এসে আমাকে বললো, উনি উনি 14 তারিখে আমাকে একটা কোটেশন দিল, যেটা আমরা অলরেডি, কেউ আছে না এরা না, শেয়ার দেই নাই মনে হয়। 14 তারিখে আমাদেরকে একটা কোটেশন দিছে। এখন 15 তারিখে এসে বলল যে ভাই আমি ওই লাইফ সেভিংটা নিব 60%, আর আর পরেরটা নিব হলো কিছু টাকা উল্লেখ করছে যে এত টাকা নিব। দেখবেন এই ঘটনাগুলো ঘটে, যে উনি বলতে পারছে যে আমি এই প্রোডাক্টটা মানে যখন কোটেশন করব তারপরে এসে কিন্তু চেঞ্জ হয়, বাড়াতে পারে, কমাতে পারে, ও বলতে পারে এত টাকা নেব, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আসবে। হ্যাঁ, তো আমরা যাই এখানে, যে এইখানে আমরা ইনভয়েসে যাই। ইনভয়েস যদি যাই, এই যে এখন ইনভয়েসে করতে, হ্যাঁ হ্যাঁ, ইনভয়েসে এসে দেখি ওনার নাম দেই, আবার ওনার নাম এইখানে তারিখটা চেঞ্জ হবে 15 তারিখ। আপনি যখন ইনভয়েসে আসছেন দেখবেন ওনারটা ট্র্যাকিং করছে যে ওনার সাথে আমার কী ঘটনা আছে। এই যে আসছে না, জাস্ট একটা অ্যাড দেন, দেখবেন ওটা চলে আসবে। হ্যাঁ, এইখানে খেলা, এইখানে খেয়াল করেন, দেখা যাচ্ছে না আমার কাছে উনি এই 16,200 টাকার একটা কোটেশন দেওয়ার পরে উনি এসে কিছু কন্ডিশন, আমাকে কন্ডিশন দিছে। সেটা বললো আমি লাইফ সেভিংটা নিব 60%, না, আর ওইটা নিতে চাইছে কত, 6,500। আচ্ছা, এইখানে একটু খেয়াল করেন, প্রথমটা কি আছে, টোটাল অফ অল কোটেশন। কোনো আমাকে কোটেশন দেওয়ার পর উনি যদি বলে যা অর্ডার দিছে আমি তাই নিব, তাহলে প্রথমটা ঠিক আছে। দ্বিতীয়টা বলছে যে আপনার কি বল, এই দ্বিতীয়টা যদি আমরা যাই, দেখেন উনি বলতে পারে যে আমাকে 50% দাও, 60% দাও, 70% দাও, কিন্তু 60-70% এমন না যে দুইটা আলাদা আলাদা, মানে ওই যে অর্ডার করছে তার অ্যাভারেজ যে কোনো একটা কিছু বলতে পারে যে ভাই আমি তো 16,200 টাকার পণ্য অর্ডার করছি, আমার তো টাকা নাই এত, তো আপনি আমাকে 10,000 টাকা, 60% যা আসে, 70% যা আসে তাই দেন। তখন আসবে হলো দ্বিতীয়টা, উনি কিন্তু আপনার প্রথমটা হবে কি যা কোটেশন দিছে পুরোটাই নেবে, আর 2 নম্বরটা হবে যে না উনি এটাকে ভাগ করে নিচ্ছে, যে আমি তো কথার কথা হচ্ছে আমি তো 100 টাকার পণ্য অর্ডার করছি আপনাকে, আপনি আমাকে 60, 70, 80% দেন, তখন দ্বিতীয়টা হবে। আর যদি এমন হয় ও বলতে পারে যে ভাই আমার ওই প্রথমটা দেন 60%, ওইটা দেন 500, মানে উনার মতো করে যেভাবে চাই সেইটা যদি হয় তাহলে কাস্টমাইজে যেতে হবে। হ্যাঁ, 3 নম্বরটা, এখানে কিন্তু 3টা জিনিস আছে। একটা জিনিস প্রথমটা উনি পুরাটাই নিবে, আর দ্বিতীয়টা হলো উনি নিবে কি যে কোনো একটা পার্সেন্টেজে যাবে। হ্যাঁ, আর 3 নম্বরটা উনি ওনার মতো বিভিন্ন চাইতে পারে, ওইটাকে কাস্টমাইজ করবে। যেহেতু আমাদের কাছে যে শিটটা আছে এইখানে কাস্টমাইজ করতে হবে, কারণ প্রথমটা চাইছে 60%, পরেরটা টাকা চাইছে, তো আমরা এটা কাস্টমাইজে যাব। ওই দুটো ইজি জিনিস বলে আমি আর ওইটা দুইটা করলাম না, তো আমি যাই 60%। এইখানে আসার পরে আপনি দেখেন, এই যে খেয়াল করেন প্রথমটা কি বলছে আমাকে, প্রথমটা বলছিল 60%, না, তাহলে এবার এইখানে দেখেন খেয়াল, ডিউয়ের এখানে দুইটা জিনিস আছে, একটা অ্যামাউন্ট আর একটা পার্সেন্টেজ। যেহেতু প্রথমটা 60%, তাহলে আমি 60% এই পার্সেন্টে যাবো, এখানে কত পার্সেন্ট, 60%। এই যে অটো ক্যালকুলেশন করে নিবে, ঠিক আছে। দ্বিতীয়টা কি বলছে, অ্যামাউন্ট, না 6,500 কিছু একটা ফিগার ছিল মনে হয়, 6,560, 6,560, এই যে অটো ক্যাল, তার মানে এখন ওর কাছে এইটা, ঠিক আছে। এইটুকু বুঝতে পারছেন কিনা।
ভাই কাজ করব অল্প, বাট আপনি বুঝে যান। আপনি যদি না বুঝেন তাহলে কিন্তু পরবর্তীতে জাস্ট আসা যাওয়া কঠিন নিয়েন না, জাস্ট ইজি নেন। আমরা প্রথমে একটা কোটেশন তৈরি করছি, তাই করছি না? দুইটা প্রোডাক্টের উনি একটা 10টা, একটা নিতে দুইটাই 10টা দিয়ে যাচ্ছে। পরে এসে আমরা যেটা দেখলাম 3টা ধাপ ছিল। একটা হলো পুরোটা যদি নেয় তার একটা ছিল, আর দ্বিতীয়টা ছিল হলো যদি পার্সেন্টেজের কথা বলে যে আমার 100 টাকা টোটাল আসছে ভাই, আমি 70% 80% নেব। আর 3 নাম্বারটা এসে দেখলাম যে উনি যে কোনো কিছু চাইতে পারে, হয় পার্সেন্টেজ না অ্যামাউন্ট, তাই না? আমরা তৃতীয়টা 3 নাম্বারটা নিয়েই কাজ করছি। এখানে এসে আমরা দেখলাম যে প্রথমটায় 60%, পরেরটা চাইছে 6560 টাকা দেওয়ার পরে অটো কিন্তু ক্যালকুলেশন হয়েছে। ঠিক আছে, এইটুকু ভাই আপনারা যারা নতুন আসছেন বুঝতে পারতেছেন? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বল। ইনভয়েস হচ্ছে আমার যেটা আমি বাকিতে বিক্রি করব। তো এখানে হচ্ছে উনি এখন মানে এইটা যে হিসাবটা বললাম, একটা হচ্ছে 60% আর একটা হচ্ছে 6560 টাকা। এটা কি উনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিবে? হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট নেবে। এখনো আমাকে পেমেন্ট করে নাই। না না না, আপাতত আমাকে এতটুকু প্রোডাক্ট দাও, আমরা সেটা হিসাব করব। সেইটাই হিসাব। এখন উনি এসে বলছে যে আমাকে এই জিনিস এই দেন, তা যখন দিবে তখন আমাকে ইনভয়েস করতে হবে বাকিতে। তো আমি এই ইনভয়েসটা করলাম। এখন আমরা এটা ছেড়ে দেওয়া মানে আমাদের প্রোডাক্ট তাকে দিয়ে দিতে হবে। আগেরটা কিন্তু প্রোডাক্ট দেই নাই, যেটা আমরা কোটেশন করলাম অর্ডার। হ্যাঁ অর্ডার, ওইটা অর্ডারটা তো আর তেমন আপনার অ্যাকাউন্টিংয়ে কোনো হিট করবে না, বাট ইনভয়েসটা কিন্তু হিট করবে সব জায়গায়। হ্যাঁ হ্যাঁ, না এখনো পাই নাই ক্যাশ, ক্যাশ তো পরে পাবো ভাই, বুঝছেন আপনি? কোশ্চিন করেন, যে কোনো কোশ্চিন করেন তাহলে পরে আমাদের জন্য সুবিধা। এখন আসেন নিচেই একটা ডিপোজিট একটা অপশন আছে। এটা কিন্তু আপনি যদি সেটিংয়ে অ্যাডভান্স অথবা সেলসের একটা সেটিংয়ে ওইখানে ডিপোজিট সেটিং একটা আছে, ওটা যদি অন না করেন এটা আসবে না। ঠিক আছে, আপনারা যারা এটা হয়তো আমার দেখাচ্ছে, আপনার দেখাবে না যদি না আপনি ওইটা অন না করেন। এখন কোশ্চেন হলো এই ডিপোজিটের কি কাজ? এইটার কাজ হলো উনি আমার কাছে পণ্য নিচ্ছে কত, 11,360। এখন উনি বলতে পারে না যে ভাই আমি 11,360, আমি 8,000 টাকা আপনাকে দিব এখন, বলে কি না? দেখবেন এইটাই ম্যাক্সিমাম সময় এইটাই হয়। যাদের সাথে আমাদের ব্যবসা থাকে তারা পুরাটা দেয় নাই, কিছু টাকা দিয়ে ইনস্ট্যান্ট। এইটা কিন্তু অ্যাডভান্স না, মাইন্ডেড। এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু অ্যাডভান্স কোনটা? আজকে টাকা দিবে আমাকে, 3 দিন পরে মাল নিবে, সেটাকে বলা হবে অ্যাডভান্স। আর এইটা কিন্তু ইনস্ট্যান্ট পে। উনি এখন পণ্য আমার কাছ থেকে নিয়ে যাবে, এখন কিছু টাকা দিয়ে যাবে, সেইটা এই অপশনে যাবে। ডিসকাউন্টটা তো একটা কমিউনিকেশনের বিষয়, ডিসকাউন্ট দিলে তো রেট কমে যাবে। উনি যদি বলে আমাকে ডিসকাউন্টের বিষয়টা, তখন ডিসকাউন্ট, অথবা এই যে আমাদের এইখানে আছে, এইখানে ডিসকাউন্ট কিন্তু দুইভাবে করা যেতে পারে। একবার আপনি এইখানেও করতে পারেন, আবার রেটটা জেনারেলি তো রেট নিয়েই তো ডিসকাউন্ট বিষয়টা আসে, যে ভাই এটা পণ্যর দাম 800 টাকা, আমার 2 টাকা কম দেন, এইটাই তো। তখন আপনার রেটটা কমাই দিবেন, এটা না, রেটটা আপনি কমাই দিতে পারেন। আর ডিসকাউন্ট এইখানেও দিতে পারেন। ডিসকাউন্টের বিষয়টা আমরা আসবো একটু পরে, আপাতত এইটুকু দেখেন, কিছু বুঝছেন নাই। তাহলে আমরা ডিপোজিট অপশনটা মনে করলাম উনি 8,000 টাকা দিল। যখনই আপনি এই 8,000 টাকা দিবে, তার মানে ক্যাশ টাকা দিল, দেওয়ার পরে এইখানেই যে ডিপোজিট টু কোন অ্যাকাউন্টে আপনি এই টাকাটা নেবেন, আপনাকে তো জেনারেলি তো ওরা কোনো অ্যাকাউন্টে দেয়, আপনাকে ক্যাশ দিতে পারে অথবা আপনাকে চেক দিতে পারে, তাই না? ওই টাকাটা তো অ্যাকাউন্টে জমা হবে। তো জমা দিতে হলে এইখানে আনডিপোজিট ফান্ড নামে একটা অপশন আছে। আবার ইচ্ছা করলে আপনি এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে তার নামও দিতে পারেন। হ্যাঁ খুলতে পারেন, আমার এখানে আছে কি না, আমি একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলে নিই, এটা তো বুঝতে পারবো আমি। তাহলে আমি একটা চার্ট অফ অ্যাকাউন্ট ওপেন করি, দেখি। আমি মনে হয় খুলছিলাম কি না, আচ্ছা আমি একটা খুলে নিই, আমার চার্ট অফ অ্যাকাউন্ট খুলতে তো ও আচ্ছা আচ্ছা, ওইখানে ছিল এই। আচ্ছা আমি যে এইচএসবিসির একটা অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্ট, হ্যাঁ এইটা মনে করলাম 1001 অ্যাকাউন্ট টাইপ, যেহেতু কারেন্ট অ্যাসেট, এইটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। ডিটেলস টাইপটা অটো আসবে, আপনি যে কোনো একটা কিছু এখানে দিলেই হবে। এইটা আমি
কার্ড যে কোনো এই আধার এইটা দিলেও সমস্যা নাই, আর কিছু আমি দিব না। এটা আমি সেভ দিব। এখন কোশ্চিন একটু বুঝান ভাইয়া, বিষয়টা হলো কি কি ঘটনাটা ঘটলো কি, একটা কোটেশন, একটা ইনভয়েস, কিছু টাকা উনি ইনস্ট্যান্ট পে করলো। অ্যান্ড এই টাকাটা আমার দুইটা অপশন হতে পারে, সে আমাকে চেক দিতে পারে, চেক বা নগদ টাকা পথে একই কথা, এটা মনে আমরা পড়ছিলাম মনে হয় যারা আমরা অ্যাকাউন্টিংয়ে পড়ছি। তো এখন ঘটনা হলো উনি চেক দিল আপনাকে হয়তো এমন দিন, হয়তো বৃহস্পতিবারের লাস্টের দিকে হতে পারে, ওই চেকটা আপনি ওই দিন ক্যাশ করতে পারেন নাই, তাহলে কি ওইটা আপনাকে একটা কোথাও রেখে দিতে হবে না? আপনি কি তখন ওনার ওই চেকটা রেখে আমি পরে রবিবারে যে ক্যাশ করবেন? বোঝার ট্রাই করেন। আপনাকে যদি কেউ চেক দেয়, আপনি কি বলতে পারবেন আমি তার কাছে টাকা পাবো? বলা হবে? আপনাকে ওনার কাছে আপনার 8,000 টাকা উনি ক্যাশ দিচ্ছে, আপনাকে বলতে পারবেন ভাই আপনি চেক দিচ্ছেন, আপনি তো নগদ টাকা দেন নাই, আপনার কাছে আমি পুরাটাই পাবো? এটা তো আর বলার সুযোগ নাই। সুযোগ আছে? তা আপনি এই 8,000 টাকা আমাকে তো কোথাও না কোথাও জমা দিতে হবে, তাই না? এইটা যেহেতু আমি এইচএসবিসিতে ওই দিন যদি জমা দিই, ওই টাকাটা যদি আমি এইচএসবিসিতে ওই দিনই জমা দিই, তাহলে আমি এখানে ডিপোজিট টু এইচএসবি লিখতে হবে। তা না হলে আপনার ব্যাংক রিকনসিলিয়েশনের ডেটে মিলবে না। হ্যাঁ, ঠিক আছে? যেহেতু উনি আমাকে চেকটা দিছে এমন একটা সময় যেটা আমি ওই দিন আর ক্যাশ করতে পারি না, এই ক্ষেত্রে কি করব? যদি আমি ওই দিন ক্যাশ করতে পারি, অথবা ওনার টাকাটা তুলে আমি আমার এক ব্যাংকে জমা দিলাম, তখন এইচএসবি যে ব্যাংকে জমা দিব সেই ব্যাংকের নাম এখানে আসবে, তাই আসবে না? যেহেতু আমি ওই দিন করতে পারি, আমি একটু ওইটা করলে তো ইজি, বাট আনডিপোজিট ফান্ড হলে, অর্থাৎ যদি চেক দেয় ওইটা যদি আমি, তখন আমি কী করব সেটা আমি দেখাবো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে যে এরা একটা অটো একটা দিচ্ছে আনডিপোজিট ফান্ড, আপনার কাছে যদি এটা ভালো না লাগে, আপনি আপনার মতো করে একটা হেড ক্রিয়েটও করে নিতে পারেন। যে আমার কাছে মনে হয়েছে একটা পার্কিং অ্যাকাউন্ট, যেমন হলো আমরা যারা ব্যাংকে চাকরি করি ওইখানে ইয়ে আছে, সাসপেন্স অ্যাকাউন্ট নামে একটা হেড থাকে, কোনো কিছু আমরা ওইখানে নিয়ে পরে অ্যাডজাস্ট করি। যেহেতু আমার এই টাকাটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিট করে নাই, উনি চেক দিছে এবং ওই চেকটা আমি ক্যাশ করতে পারি নাই, তো আমি এই একটা হেডে টাকাটা রেখে দিব, রবিবারে যে আমি ওটা অ্যাডজাস্ট করব। আমার অ্যাকাউন্টের যেটা আনডিপোজিট ফান্ড বা আমার অ্যাকাউন্টে আমার সিস্টেমে আমি জমা রাখবো। যেহেতু আমি আপনি যদি এখানে ক্যাশ দেন তাহলে কি হিসাব মিলবে? আপনার ক্যাশে তো এই টাকাটা নাই, তো কোথাও না কোথাও তো আপনাকে এই 8,000 চেকটা রাখতে হবে, তা না হলে না রেখে তো আপনি অ্যাকাউন্টিং মেলাতে পারবেন না। ক্লিয়ার বিষয়টা? বুঝছেন আপনি? বলেন কি বুঝছেন বলেন। এখানে আপনি বললেন হুম কোনো কারণ চেকটা আপনি এমন সময় দিচ্ছেন যে সময় ক্যাশটা করতে পারবেন না না, ঠিক আছে, সেই সময় একটা সাসপেন্ড অ্যাকাউন্ট খুলে ওখানে অ্যামাউন্টটা রাখে আপনার ব্যাংকে এই পজিশনটা আমরা মিলাই রাখলাম। এইখানে বিষয়টা হলো আপনার যেটা আপনি বলছেন ওইটাই, যে আমি তো ওই দিন আর ক্যাশ করতে পারতে, আবার আমাকে উনি ক্যাশ টাকাও দেয়নি, দিছে, তো আমাকে তো ওইটা কোনো না কোনো হেডে রাখতে হবে। এই একটা হেডে রেখে দিব, রাখার পরে এইটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি ইন্টারভিউতে ওরা কাজ দিবে তখন কিন্তু এই কোশ্চেনগুলো করে যে আনডিপোজিট ফান্ডটা কী। আপনি কিন্তু এবার আসি হলো প্র্যাকটিক্যাল লাইফে, আপনি কিন্তু আবারও বলি, আপনি এই জিনিসগুলা যখন আপনার চার্ট অফ অ্যাকাউন্ট কী, আনডিপোজিট ফান্ডটা কী, মানে যখন আপনাকে ইন্টারভিউ নিবে আপনার ক্লায়েন্ট, আপনাকে শুনেন ভাই, এই কাজগুলো কিন্তু অ্যামাউন্টগুলো বড় হয়, $100-200 করে হয়। একজন ব্যক্তি $200 1-2 দিন কাজে আপনাকে দিবে, আপনাকে না বাজাই দিবে, ঠিক না? আর আপনি তো শিখতে আসছেন বা জানতে আসছেন, এই জিনিসগুলো ওরা কোশ্চিন করে যে আনডিপোজিট ফান্ডটা কি, আপনি কি চার্ট অফ অ্যাকাউন্ট খুলতে পারেন? তো আপনাকে জানতে হবে চার্ট অফ অ্যাকাউন্ট কি। এখন এমন হতে পারে, যেমন বলতে পারে ওরা এতটাই অনেকে আবার কী করে, আমি একটু আরেকটা জিনিস ক্লিয়ার করি, অনেকেই ধরেন ইউএসএ আছে, সে বিভিন্ন জায়গাতে কাজ ম্যানেজ করে আপনাকে দিয়ে কাজ করায়, তার মানে ওই ব্যক্তি কিন্তু জানে যে এই আনডিপোজিট ফান্ডের কাজ কি, এটা কিভাবে কাজ করে। এখন আপনাকে প্রশ্ন করতে পারে, ভাই যদি চেক দেয় ক্লায়েন্ট, তাহলে আপনি ওটা কোথায় রাখবেন, কি করবেন, ওই অপশনটা আছে কোথায়, এটা কোথায় যেয়ে করতে হবে, আপনি বলতে পারলেন না, তাহলে হবে? এই ইন্টারভিউতে কিন্তু এই কোশ্চেনগুলো করে, ঠিক আছে? ইভেন এমনও বলে যে আপনার বলেন তো আনডিপোজিট ফান্ডের অপশনটা কোথায় আছে,
আপনি যদি এখন ঠিক আছে আমি বলছি এইসব বললে মানে ওই ধরেন ওই আর ওরা আপনাকে কাজ দিবে না। হ্যাঁ, তো ওই কারণে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। এইটা এমন জিনিস না যে আপনি আসলেন গেলেন আপনি শিখে যাবেন তা না। পৃথিবীতে কোনো দিনেই টাকা ইনকাম করা সহজ না, যে যেটাই বলো। আপনারা হয়তো অনেকে ভিডিও দেখছেন যে এই গেলেই মনে হয় অনেক টাকা ইনকাম করা যাবে, আসলে এগুলার কোনো ভিত্তি নেই। এগুলা নিয়ে যারা বলে, যারা মার্কেটিং করে তারা মানুষকে খায়। আনলিমিটেড ফান্ডটা মনে করেন আজকে আমি ক্লোজ করে দিলাম, আজকে পর্যন্ত এটা কি আমাকে ব্যালেন্স শিটে 100% ব্যালেন্স শিটে দেখাবে, অ্যাসেট হিসাবে দেখাবে। হ্যাঁ, এই তো ধরছেন আপনি। এটা অবশ্য যতক্ষণ না আমি এটা অ্যাডজাস্ট করবে, অ্যাসেট, হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ না আমি এটা অ্যাডজাস্ট করবো ততক্ষণ তো আমার ব্যালেন্স শিটে এটা শো করবে। এখন আমার যে চেকটা পাইছে এই চেকটা যদি আমার ডিজাইনার হলো সাপোজ সেটা তো পরের বিষয়, মানে ডিজোনার হতে পারে, কালেকশন হতে পারে, কত ঘটনা ঘটতে পারে, সেটা পরের। আপাতত আমরা যেখানে আছে ওটা ডিজোনার হলে তো আবার আইনের বিষয় টিষয় আছে, মামলা করব, এই করব, সেই করব, রিভার্স এন্ট্রি দিতে হবে, অনেক বিষয় আছে, সেটা পরে আমরা আসছি। আপাতত এইটুকু আপনারা বুঝছেন কিনা ভাই? আপনি কি বুঝছেন নতুন ভাই? ভাই বলেন তো একটু, মানে এই আমরা গল্প আকারেই বলেন, আপনি বলেন। মানে যেমন আমরা হচ্ছে যে ফান্ডটা পেলাম, হ্যাঁ, দেখা গেল যে আমরা বৃহস্পতিবার আজকে বিকালে ফান্ডটা পেলাম এবং এমন টাইমে পেলাম যে এই সময় হচ্ছে ব্যাংকে আর কি ডিপোজিট করার অপশনটা নেই। অপশন হতে পারে, হ্যাঁ হতে পারে, এরকম হয়তো না, হয় না, হয়। তখন ওই ফান্ডটা আমরা হচ্ছে যে আমাদের অফিসে একটা ক্যাশি হ্যান্ড বা আনলিমিটেড ফান্ড বলে একটা আমাকে রাখতে হবে। ফান্ডে আমরা রাখি। ক্যাশ ইন হ্যান্ড রাখতে পারবেন না, যেহেতু আপনি টাকা পান নাই, আপনি তো চেক পাইছেন। হ্যাঁ, সেটা এটা আনলিমিটেড ফান্ড বা আদার ফান্ড যে কোনো আপনার মতো করে আপনি একটা হেড খুলে রেখে দিতে হবে। হ্যাঁ, স্যার, প্রশ্নটা হচ্ছে যখন মানে আমি তো এটা ধরেন আজকে পারলাম না, যেদিন ব্যাংক খুলছে ওই দিন এটা আমি জমা দিলাম, তো যখন এটা ব্যাংকে জমা হয়ে যাবে তখন এই আনডিপোজিট ফান্ডের থেকে এটা কি আমাকে আবার 100% এটা এই হেডে তো আর ওই টাকাটা থাকবে না, তো ট্রান্সফার হয়ে যাবে যেখানে আপনি ওইটা ক্যাশ করে ওই টাকাটা যেখানে রাখবেন সেখানে যাবে। এটা কি অটো হবে না? না, ওটা হবে না, আপনাকে করতে হবে, ওইটা আমি দেখাবো, ওইটা আমি দেখাবো। হ্যাঁ, ওইটা আমি দেখাবো। আচ্ছা ঠিক আছে, এটুকু ছেপ দিই না? আচ্ছা, ছেপ দিই। এখন দেখেন আপনার ওনার ওই আমি ওনার প্রত্যেকটা কাস্টমারের জন্য তো একটা করে লেজার থাকবে, তাই না? আমি এখন ওনার লেজারে যে চেক করি যার কত টাকা পাবো, তাই না? এইটা আপনি যান সেলসে যেয়ে এই যে কাস্টমারের এখানে গেলে আপনি দেখবেন ওনার নামটা আমরা পাবো। আসছে না ওনার নিচে, এই যে এইটা না, এই যে কি ঘটনা ঘটলো, কোথায়? ওখানে 8,000 টাকা দিছিলাম না? আচ্ছা আমি একটু এডিটে যে দেখি তো। চার 4,800 ইনভয়েস সাব টোটালে তো 16 থেকে এখানে আমরা ইয়েটা কি দেই নাই না? আচ্ছা আচ্ছা আমাদের, হ্যাঁ আমি তো ওইটাই বলতেছি, দেখি এখানে কি অবস্থায় আছে এইখানে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ একটা জিনিস আপনি ইয়ে দেখায় আমি আপনার এই যে দেখেন ভাই, একটু দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে পার্শিয়াল পেইড 3,360 ডিউ, হ্যাঁ মানে উনি আমাদেরকে 16,000 কত ছিল না, 16,200 ছিল, তা 8,000 টাকা দিলে আমাদের থাকবে কত? 3000 না
11,360 না, এখানে ছিল 11,000 11,360, তাই না? ওইখান থেকে ওর আমার থেকে 8,000 দেওয়া হয়েছে। হ্যাঁ 8,000 টাকা মাইনাস হয়েছে না, 8,000 টাকা তো অলরেডি দিছে আমাকে, তাহলে আর 3,360 টাকা পাবো। এই যে এখানে কিন্তু আপনার দেখাচ্ছে, দেখেন এই শো করতেছে যে পার্শিয়াল পেড এত ডিউ, 3,360 টাকা ডিউ দেখাচ্ছে না, এইটা আমি ওনার কাছে পাবো। এখন ঘটনা ঘটতে পারে যে উনি এসে বলতে পারে, পরের দিন এসে আমার এখান থেকে কিছু টাকা দিতে পারে, অথবা উনি কিছু পণ্য রিটার্ন করতে পারে, পারে কি না? বিভিন্ন ঘটনা তো ঘটতে পারে। তো আমরা এখানে প্রথমে আমি কিছু টাকা পাওয়ারটা দেখাই, হ্যাঁ, এইখানে রিসিভ পেমেন্ট আছে না, এইখানেও আপনি যেতে পারেন, অথবা প্লাস আইকন থেকে রিসিভ পেমেন্টও যেতে পারেন, যে কোনো জায়গা থেকে গেলে একই আসবে, হ্যাঁ। তো আমি যদি এইখান থেকেই যাই রিসিভ পেমেন্টে, ওনার কাছে আমরা পাবো এই যে আরেকটা দেখছেন না 26/4, এইটা আমরা আগের দিনে করছিলাম, এটা কিন্তু আজকের দিনের না, আমরা প্রথমটাই করি। ওনার কাছে কত পাবো? 3,360 পাবো না? এখন উনি এসে আমাদেরকে বলতে পারে যে ভাই 3,300 না, এখান থেকে আমি আরও 1,000 টাকা দিব। আপনি যে পাবেন, যদি এমন হয় 1,000 টাকা দেয়, দেখেন এই যে এইখানে উপরে অটো চেঞ্জ হয়ে যাবে। আর এই টাকাটা আমার কোথায় যাবে? যেহেতু ক্যাশ টাকা দিবে, আমি এই HSBC-তে নিব, এটা আর ওইটাতে নিব না, হ্যাঁ। আবার যদি এই 1,000 টাকা চেক দেয়, তাহলে আনডিপোজিট ফান্ডে নিব। আর এইখানে 15 তারিখ আছে, ডেটটা আমি মনে করি 17 তারিখ ধরি। এটা কোনটা হচ্ছে বলেন তো? আমি যে ওনার কাছে টাকাটা পাবো 3,400, উনি টাকা আমাকে দিবে না। এখন এই ডেটে এসে উনি পুরো অ্যাডজাস্ট করতে পারে, উনি পার্শিয়ালি দিতে পারে কিনা। আমি ধরে নিলাম যে উনি 1,000 টাকা পার্শিয়ালি দিছে, ঠিক আছে। তো পার্শিয়ালি দিলে আমি এটা সেভ দিই। এই যে এখন আবার 2,360 দেখাচ্ছে, তাই না? পেমেন্ট করছে। এখন এমন হতে পারে যে আমার কিছু পণ্য আবার ফেরত দিতে পারে, এই যে অ্যাডজাস্টমেন্ট। আমার মানে আমার হিস্টোরিগুলো কি আবার এই জায়গায় দেখাচ্ছে? হ্যাঁ, এইগুলা ডিটেলস দেখাবে। ওনার যখন কাস্টমারে যাবেন, তখন ওনার সাথে আমার কী কী ঘটনা ঘটছে ডিটেলস দেখাবে। আপনি তো দেখেই বুঝবেন যে এই ক্লায়েন্টের সাথে আমার কী কী ঘটছে, ওনার কাছে আমি কত টাকা পাবো, কি পাবো, ডিটেলস আসবে এখানে, ঠিক আছে। তো এখন আমি মনে করি যে উনি আমাকে একটা পণ্য ফেরত দিচ্ছে, দেখেন কি হয়। ফেরত দিলে আমি যাবো কোথায়? এই কোনটা না, এই যে আছে তো অ্যাডজাস্টমেন্ট নোট, জার্নাল এন্ট্রি করতে হবে। ও ভাই একটা ভালো কথা বলছে, আমি এইখানে একটা আপনাদেরকে বলি, আপনি যে কোনো কাজ এই সফটওয়্যারে যে কোনো কাজ আপনি যখন বুঝবেন না, আপনি জার্নাল এন্ট্রি দিয়ে করতে পারবেন। শুধু প্রোডাক্ট রিলেটেড কোনো জার্নাল এন্ট্রি হবে না। আমার কথাটা বুঝছে? এই যে আমরা কিন্তু প্রত্যেকটা কাজ জার্নাল এন্ট্রির মাধ্যমে করতে পারি, শুধু প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু জার্নাল এন্ট্রি হবে না। অর্থাৎ প্রোডাক্ট ফেরত আসলো ইত্যাদি, তখন জার্নাল এন্ট্রি আপনি দিতে পারবেন না। আচ্ছা, আমরা যাই। এখন মনে করলাম যে উনি কিছু পণ্য আমাদেরকে ফেরত দিছে, ওনার কাছে আমরা পাবো কত? 2,360 টাকা এখনো পাওয়া যাবে। কিন্তু আমি যেহেতু একটা ডেট একটু বাড়াই দিই, 18 তারিখে ধরলাম, উনি পণ্য আমাকে ফেরত দিল, আমি লাইভ বা যে কোনো একটা ধরলাম, একটা 10টা নিচে আমাকে একটা পণ্য ফেরত দিচ্ছে। এইখানে রেট কত ছিল? 800 না 820 মনে হয় এটা, না? হ্যাঁ, এরকম 820। এটা এইবার একটা কোশ্চেন আছে, মনোযোগ দিয়ে শুনেন। এই যে জিএসটি না, আমরা যখন ইনভয়েস করব, যদি ওইখানে জিএসটি রেট থাকতো, ফেরতের সময় কিন্তু ওই রেট দিতে হবে। তা না হলে কি হবে? আপনার ওই ভ্যাট তো আপনার এলোমেলো হয়ে যাবে, বেশি দিয়ে দেওয়া লাগবে, তাই না? এটা কিন্তু মনে রেখে, যেহেতু আমাদের ফ্রি ছিল, তাই আমরা এখানে ফ্রি দিব। আমি মনে করি এটা কি করতেছি, আমি ফেরত দিচ্ছে আমাকে একটা অ্যাডজাস্ট করতেছি, উনি একটা পণ্য আমাকে ফেরত দিচ্ছে, এইটা অ্যাডজাস্ট করছে, এটা দেন। হ্যাঁ, আমরা ভ্যাটটা বিষয়টা, ভ্যাট তো আমরা ওর কাছ থেকে রেখে দিব। ভ্যাটটা আমরা যখন সেটিং দিয়েছেন, ওখানে কোয়ার্টারলি করছিলাম এবং ক্যাশ বেসিস করছিলাম।
এবং মালটা যখন আমরা ফেরত মানে আমরা সেল করবো তখন তো ভ্যাটের টাকা আমরা রেখেই দিব। জিএসটি তো ভ্যাট ট্যাক্স মিলে একই জিনিস, হ্যাঁ। এখানে মালটা যখন চলে গেল তো ওইটার আগে ট্যাক্সটা কখন দিত? আমাদের এখানে মাল ডেলিভারি দেওয়ার সময় ভ্যাটের টাকা দিতে হয় বা ট্যাক্সের টাকা পরে দিতে হয়। এখানে জিএসটির ক্ষেত্রে জিএসটির ক্ষেত্রে আপনি যদি 100 টাকার পণ্য বিক্রি করেন তো উনি 10 টাকা যদি জিএসটি হয় তাহলে কত টাকা ওনার কাছ থেকে রাখবেন? 110 টাকা। এই 10 টাকা আপনি কোয়ার্টারলির পরে হ্যাঁ, এটা কিন্তু আবার চেঞ্জেবল। আপনি যদি মাসে দিতে চান তাহলে ওই সেটিংয়ে মাসে আসতে হবে। আমরা সেটিং করছিলাম মনে আছে জিএসটির, ওইখানে কিন্তু আমরা কোয়ার্টারলি বলে কোয়ার্টারলি কথা বলছি। কঠিন মনে হচ্ছে? একটা জিনিস বুঝলে আপনি কিন্তু বাকি সবগুলা করতে পারবেন। বাকিগুলো এইভাবে দেওয়া আছে। এই যে দেখেন, আর রিটার্ন হয়েছে, আর ওনার কাছে আর কত পাবো? 1540 না, 2000 কত ছিল না? হ্যাঁ, তার থেকে 820 বাদ যাবে, বাদ দিলে এই টাকাটা থাকবে। এই যে 820 না, এই যে 820ই তো আমাকে রিটার্ন দিছে না, আমাদেরকে রিটার্ন দিছে, আমরা ওই কাজটাই করলাম। এখন আর কত পাবো? 1560, তাই হবে না? 1560। এখন আমি আবার যাই রিসিভ পেমেন্টে, মানে ঘটনা কিন্তু সব এখানেই, যা ঘটবে যা হবে উনি টাকা দিবে, অ্যাডজাস্টমেন্ট হবে, সব কিছু ঘুরে ফিরে এখানে আসবে। আচ্ছা, আমরা যদি এখন রিসিভ পেমেন্টে যাই, দেখেন এই যে চলে আসছে 15। এখন উনি কি করতে পারে বলেন? এই আরও কি ঘটনা ঘটতে পারে? 1540 টাকা পাবো, উনি বলতে পারে যে ভাই আমি 1540 পাবেন আপনি, আমি রাউন্ড ফিগার, জেনারেলি এটা হয় কিন্তু 1500 টাকা দিব, 40 টাকা দিব না। দেখবেন এই ঘটনাগুলো হয়। আপনি যদি কোথাও দোকানে বাকি খান, আমরা ভাই কত হয়েছে? 1520, আর রাখেন 1500 রাখেন, 20 টাকা আরে কীভাবে কী করবো? এই ঘটনাগুলো হয়। যখন হালখাতা হয় তখন সবাই রাউন্ড ফিগার দেয়। দেখবেন যে আপনার দেখা যাবে 15,100, ওই 100 আর দেয় না। আর আমরাও ধরে নিলাম যে ওনার কাছে আমরা পাবো 1540, উনি এসে বললো ভাই আমি 1500 টাকা দিব, 40 টাকা দিব না। ঘটনাগুলো ঘটে কি না? তাহলে এখন সেই ক্ষেত্রে আমরা কি করব? এইটা আমি এখন দেখাবো, ঠিক আছে? তো উনি দিতে চাচ্ছে কত? 1500। এই যে 1500, আবার আমি রিসিভ পেমেন্ট করলাম, এই টাকাটা নিয়েছি এইচএসবিসিতে। যদি উনি চেক দিত তাহলে নিতাম আনডিপোজিট ফান্ড। অনেক কথা বলছি, এখন আমি এটা সেভ করব। দেখেন কি ঘটে, আর পাবো 40 টাকা। উনি তো এই 40 টাকা আমাকে দিবে না, কিন্তু যেহেতু আমাকে দিবে না, আমার এই টাকাটা তো ওয়াশ আউট করতে হবে। ওনার কাছে কি আমি আর কোনো টাকা পাবো? এই 40 টাকার ডিউ দেখানো মানে ওনার কাছে আমি 40 টাকা পাওয়া, বাট অ্যাকচুয়ালি তো ওনার সাথে তো আমার কম্প্রোমাইজ হয়েছে যে আর দিব না, ক্লোজ হয়েছে। এখন এইটার জন্য আমাকে আমার মতো করে আমরা জার্নাল এন্ট্রি দিতে পারি। হ্যাঁ, এখন ঘটনা হলো এই টাকাটা খেয়াল করেন। এই আচ্ছা, আমরা তো আমি সেইটাই বলতে চাচ্ছিলাম, এটা এমন একটা জিনিস, এখন আর ওই ডিসকাউন্টে যাওয়া যাবে না। ওইখানের যে ডিসকাউন্টটা তো শুরুতে। হ্যাঁ ভাই, না ব্যাড ডেট আর এই দুইটা বিষয় আমি এখনই বলতে চাচ্ছি। সেটা হলো ব্যাড ডেটটা কোনটা আর এই ডিসকাউন্টটা কোনটা, দুইটা কিন্তু দুই জিনিস। ব্যাড ডেটটা হয় কী হতো, আপনি যাকে ছাড় দেন নাই, আপনি ফিউচারের টাকাটা পাইতেও পারেন, সেটাই তো অ্যালাউন্স করে রাখা হয়, ব্যাড ডেট ফর অ্যালাউন্স রাখি না আমরা। কিন্তু এই টাকা তো আর আপনি ফেরত পাবেন না, পাবেন? এটাকে আর আপনি তার কাছে চাইতে পারবেন? কিন্তু ব্যাড ডেটটা অ্যালাউন্স করে রাখা হয়, ফিউচারে পাইলে আবার ওইটা অ্যাডজাস্ট করা হয়। হ্যাঁ, কোনটা? এইটা? আচ্ছা, সেটা আমি কি করব সেটা বলি। মানে আমি যেহেতু ভাই ব্যাড ডেটের কথা বলছি, আমরা ওইটা বলছি। ব্যাড ডেট করতে হবে, আবার বাংলাদেশে কিন্তু বিভিন্ন রুলস আছে। আপনার টাকাটা যেমন আমাদের ব্যাংকিং রুলসে 1 বছর না টাকা পার হওয়ার পরে 3 বছর পরে যে ওইটাকে আমরা ব্যাড ডেট করি অনেক সময়, আবার অনেক সময় রেখে দিই। এখন এইটা রুলস আছে, ইচ্ছা করলে আপনি সঙ্গে সঙ্গে এটা ব্যাড ডেটে আনতে পারেন না। ব্যাড ডেটে আনতে হবে হলো একদমই আপনি হলো তার ফিউচারে আপনি আবার পাইতে পারেন। যেহেতু আমার এটা ভালো কাস্টমার, সব টাকা পয়সা আমাকে দিয়ে দিচ্ছে, আমরা এটাকে একটা সুবিধা দিতে পারি, ডিসকাউন্ট ফর গুড কাস্টমার লিখতে পারি কি না? যে কোনো একটা হেড ডেবিট করে আমরা এটা অ্যাডজাস্ট করব। অ্যাকাউন্ট রিসিভেবল, এই টাকাটা তো অ্যাকাউন্ট রিসিভেবলে আছে না?
তাই আছে না? 40 টাকা। আপনারা বুঝতেছেন ভাই, বুঝতেছেন আপনি? আর বলেন তো ভাই, আমার কাছে যেন কেন মনে হচ্ছে আপনারা ইজি নেন, কঠিন নিয়েন না। এটা অ্যাকাউন্ট রিসিভেবল আছে না জি জি এই 40 টাকা? তাহলে আমাকে এখন এইটা ওয়াশ আউট করতে হলে অ্যাকাউন্ট রিসিভেবল কি আইটেম? ডেবিট আইটেম। তো এটাকে ক্রেডিট করব, আর যে কোনো একটা হেড ডেবিট করব। আপনি যদি মনে করতে চান আপনি ব্যাড ডেট করবেন, তাহলে ব্যাড ডেটটাই করেন। আপনি মনে করতে পারেন ডিসকাউন্ট ফর গুড কাস্টমার, ডিসকাউন্ট, অর্থাৎ আপনার মতো করে আপনি যে হেডটা ক্রিয়েট করতে চান। অ্যাকচুয়ালি কাস্টম কোনটা, কোনটা মানে অ্যাকচুয়ালি করা হয় কোনটা? কোনটা জেনারেলি এটা আমাদের ভালো কাস্টমারদের দেওয়া হয়, তা আমরা ডিসকাউন্ট ফর গুড কাস্টমারটাকে বেশি প্রিফার করি, তা আমরা ওইটাই করি। তো আমরা একটু জার্নাল এন্ট্রিতে যাই। এই যে জার্নাল এন্ট্রি প্লাস নিউতে যে জার্নাল এন্ট্রি বলে একটা অপশন আছে। তো একটু ডেটটা বাড়াই দিই না। এইখানে আমাদের কি হবে, ডেবিট করব কি, ডিসকাউন্ট ওই নামে নাই, আমরা একটা ক্রিয়েট করে নিই এই চার্ট অফ অ্যাকাউন্ট না, এটা চার্ট অফ অ্যাকাউন্ট করে নিই। এগুলো আমরা, এটা আমার কি বিজনেসের জন্য লস না? লস মানে এক্সপেন্স, আপনি এক্সপেন্স হিসাবে দেন। আমরা লিখতে পারি ডিসকাউন্ট ফর কাস্টমার। যেহেতু এটা এক্সপেন্স আইটেম, আমরা 500 এরম বলছিলাম যে 5 দিয়ে শুরু করব গত ক্লাসে। এক্সপেন্সের বিষয়ে আমরা দেই, এখানে এক্সপেন্স দিই, এটা অটো আসছে, এটা নিয়ে কোনো কথা নাই। ডিসকাউন্ট ফর গুড কাস্টমার না, এই আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্ট করে নিলাম। যারা নতুন আসছেন, আমাদের গত ক্লাসে কীভাবে চার্ট অফ অ্যাকাউন্ট করতে হয় ওইখানে ডিটেলস আলোচনা করছে। চার্ট অফ অ্যাকাউন্ট আমি একটু বলি, এটা আমাদের হয়তো লেজার, প্রত্যেকটার জন্য একটা করে লেজার করতে হয় না। আপনার কাছে যদি অফিস এক্সপেন্স থাকতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে, বিভিন্ন এক্সপেন্স থাকতে পারে, ইনকাম থাকতে পারে, প্রত্যেকটার জন্য যে হেডটা করা হবে ওটাকে চার্ট অফ অ্যাকাউন্ট বলে। বল এটা আপনি ওই ডিসকাউন্টের সাথে কনফ্লিক্ট হবে না? না 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 না, ওই ডিসকাউন্টটা তো হলো আমাদের কি বলে ওটাকে বলা হয় আবগারি শুল্ক। আমরা করছিলাম না, আবগারি শুল্ক তো আর মানে আমার অ্যাকাউন্টিং মেথডে কোনো হিট করে না, ওইটা তো আর আমার অ্যাকাউন্টটা। এই ডিসকাউন্টটা আমরা ইনভয়েস করার পরে আসছে, তা এইটা তো আমরা এন্ট্রি দিতেই হবে। তাহলে না, ওইটা নিয়ে আবগারি শুল্কর কোনো ইন্টারনেট, এটা ক্যাশ ডিসকাউন্টে, এটা তো এক পদের আমরা ইনভয়েস করার পরে ডিসকাউন্টটা আসছে, তখন এইটা দিতে হবে। আচ্ছা, এটা আমরা বুঝছি কি করলাম। আসেন সেভ দেই। এইখানে যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল আসবে, এইখানে কত টাকা ওইটা 40। এইখানে কিন্তু হ্যাঁ জি, কাস্টমারের নাম, হ্যাঁ, কারণ আপনি যদি কাস্টমারের নাম না দেন তাহলে এটা কার সাথে যায় হিট করবে। আপনি সারাদিন সেভ দিয়ে কাজ হবে না, কিন্তু কাস্টমারের নাম না দেওয়া পর্যন্ত হবে না। তা কে ছিল এই যে, হ্যাঁ এই, ঠিক আছে। এইখানে জিএসটি যদি থাকতো আমরা দিতাম, লিখতে পারেন যে এই পণ্য ফেরত দিচ্ছি ইত্যাদি ইত্যাদি, আপনার মতো করে আপনি লিখতে পারেন। জার্নাল এন্ট্রিটা কি আমরা বুঝতে পারছি? কোনো কোশ্চেন ভাই? বুঝতেছেন ভাই? এই যে ভাই বোঝা যাচ্ছে না হলে জিজ্ঞেস করেন। ওখানে তো কোনো জিএসটি ছিল না, তো এই জায়গায় জিএসটি 0 করে দিব নাকি খালি থাকবে? এইখানে আপনি এইটা দিতে পারেন, হ্যাঁ। তবে এইটা দিলে আবার এই যে যেহেতু ছিল না, এটা আমরা বুঝছি না, তো আমরা সেভ দেই। সেভ। এবার দেখি ওনার ওইখানে কি ঘটনাগুলো ঘটছে। জার্নাল এন্ট্রি করলাম, কাজ হচ্ছে না।
একটা জিনিস বলি, হ্যাঁ, একটা জিনিস এইটা কিন্তু একটু বুঝতে হবে আপনার। আমরা কি ঘটনাটা ঘটছে, 40 টাকারটাই আসে, উনি 40 টাকা আমাকে দিবে না, আমরা একটা জার্নাল এন্ট্রি দিয়েছি, তাই না? জার্নাল এন্ট্রি দেওয়ার পরে এটা কিন্তু আমরা অন্য একটা অপশনে দিয়ে জার্নাল এন্ট্রি করলাম, ওইটা সরাসরি এইখানে হিট করবে না যতক্ষণ না আপনি এটা অ্যাপ্লাই ক্রেডিট না করেন। অ্যাপ্লাই ক্রেডিটটা কি? আমি বোঝাচ্ছি। অ্যাপ্লাই ক্রেডিটটা হলো আপনার রিসিভ পেমেন্টে আসার পরে ওনাকে যে ক্রেডিট, এই ক্রেডিটের অপশনটাই জার্নাল এন্ট্রি দেখেন এখানে শো করছে, এটা অ্যাপ্লাই করতে হবে। এটা দ্বারা বোঝাচ্ছে এইরকম যে আমরা যখন করছি, রিটার্ন দিলাম, তাই না? রিটার্নের সময় অটো মাইনাস দেখাইছে। এই জার্নাল এন্ট্রিটা যেহেতু আমাদের রিটার্নটা করছি এই বাম সাইডের অপশনগুলোতে না, নিয়ম হলো জার্নাল এন্ট্রি করলে এইখানে এসে রিসিভ পেমেন্টে এসে আপনাকে ওটা অ্যাপ্লাই করে দিতে হবে। আমার কথাটা একটু বোঝার ট্রাই করবেন। আপনি যদি অ্যাপ্লাই না করেন, আমি একটু জিনিস দেখাই আপনাকে। আমি আর এইটা একটু নেই, এই যে ডুপ্লিকেট নেই, হ্যাঁ। সিম্পলি ধরে নেন আপনি কোনো কাস্টমারের টাকা যদি ডাউন সাইজ করতে চান, ডাউন সাইজ করার নিয়ম হলো হয় উনি টাকা দিবে, টাকা কারোর কাছে যদি আপনি 10,000 পান, উনি 5,000 দিলে তার মানে কমে যাবে। এই কাজটা করি কোথায় আমরা? রিসিভ পেমেন্টে, তাই না? তারপরে আরেকটা কী করলাম, অ্যাডজাস্ট করলাম। এই জিনিসগুলো আপনি যখন করবেন তখন অবশ্যই প্রত্যেকটাতে রিসিভ পেমেন্টে যে ওইটা অ্যাপ্লাই হয়েছে কিনা দেখতে হবে। যদি না হয় আপনাকে অ্যাপ্লাই করতে হবে। মূল কথা এটা। অ্যাপ্লাই বলতে বোঝাচ্ছে ওটা ক্রেডিট করতে হবে, ওইখানে যে ক্রেডিট আছে। অর্থাৎ এই জিনিসটা আপনার প্রত্যেকটাই যে ওনার ওইখান থেকে যে আপনাকে ওই রিসিভ পেমেন্টে যে দেখতে হবে যে কোনোটা ওনার ডিউ আছে কিনা, সেটা অ্যাপ্লাই করতে হবে এই জার্নাল এন্ট্রি। যেমন একটা জিনিস আর একটু দেখাই, আমাদের যেটা সেলসে যাই, এই যে আমরা যেটা দেখেন একটু খেয়াল করেন, হ্যাঁ, এই যে অ্যাপ্লাই দেখাচ্ছে না, তার মানে এইটা কুইকবুক অটো অ্যাপ্লাই করে ফেলছে। কিন্তু আমরা যে এই যে 40 যেটা করলাম জার্নাল এন্ট্রি, এইটা কিন্তু অ্যাপ্লাই অপশনটা আসে নাই, আসছে? তো এইটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইটা করবেন কিভাবে? আপনি এই রিসিভ পেমেন্টে যে দেখেন এই যে এইখানে অনেক সময় টিপ থাকবে না, জাস্ট টিক দেওয়াটাকেই অ্যাপ্লাই হয়ে যাবে। এখন এটা আপনি সেভ দিলেই হবে। আমি আবার ব্যাকে যাই না, আমি রিসিভ পেমেন্ট বাদ দিয়ে আমি একটু করি, এইটা কেটে দিয়ে এইখানে এই যে 40 টাকা অলরেডি আমরা কিন্তু জার্নাল এন্ট্রি দিচ্ছি না? দেওয়ার পরও কিন্তু এখানে এইগুলা কিন্তু অ্যাপ্লাই দেখাচ্ছে, দেখছেন? আর এইটা কিন্তু অ্যাপ্লাই দেখাচ্ছে না, এইটাই রিসিভ পেমেন্টে যেতে হবে। রিসিভ পেমেন্টে যাওয়ার পরে আপনি দেখেন এখানে এই যে ক্রেডিট না, এই ক্রেডিটটা অনেক সময় টিক থাকবে না, আপনাকে টিক দিবেন। টিক দিলে পরে এইখানে তো আর আমার কোনো টাকা পাওয়ার কিছু নাই, আছে জাস্ট এটাকে অ্যাপ্লাই করে দেওয়া। আপনি যদি অ্যাপ্লাইটা না করেন জার্নাল এন্ট্রি করার পরে, অথবা এমন হতে পারে অটো যদি নেয় কুইকবুকে, আমরা আগে দেখতাম এটা অটো নিয়ে নিত, অ্যাপ্লাইটা অটো করে ফেলতো। আবার অনেক সময় দেখছি কুইকবুক অটো আরেকটা জার্নাল এন্ট্রি করে, মানে ওদের মতো করে কাস্টমাইজ করে, যেটা অ্যাপ্লাই না করে অটোই তখন হলো এখানে অ্যাপ্লাই দেখায়। মানে উদ্দেশ্যটা হলো আপনার এইখানে অ্যাপ্লাইড কথাটা আসতে হবে। এই যে এখন অ্যাপ্লাইড দেখাচ্ছেন, এই যে পেইড, বা এই যে এইখানে দেখেন এখন আর কিন্তু 40 টাকা নাই, আছে? তার মিনিং আমি একটু বলি আপনাকে, হ্যাঁ, সবুজ কালার আসতে হবে, অর্থাৎ আপনার হিসাবটা মিলতে হবে। একটা সময় আমরা অনেক সময় দেখি এটা কুইকবুক, এই যে আমরা অ্যাপ্লাই করলাম না, আমাদের আর অ্যাপ্লাইতে যেতে হয় না, কুইকবুক অটো জার্নাল এন্ট্রি করে ফেলে, তখন ওইটাকে আবার ডিলিট করে অ্যাপ্লাই করতে হয়।
তা না হলে যদি এইখানে অন্য একটা জার্নাল এন্ট্রি থাকে তখন আপনার দেখতে সমস্যা হবে। উদ্দেশ্য একটাই, আমাকে অ্যাপ্লাই করতে হবে। সেটা কুইকবুক যদি অটো করে ফেলে তাহলে ওটা ডিলিট করে আমাকে অ্যাপ্লাই করতে হবে, যদি কুইকবুক না করে তাহলে আমাকে অ্যাপ্লাই ম্যানুয়ালি করতে হবে। অর্থাৎ আপনি যে করে হোক ওইখানে অ্যাপ্লাই করতে হবে, তা না হলে পরে ওনার হিসাব এটা মিলবে না। সিস্টেম লস, সফটওয়্যার আপডেট হয় অনেক সময় এক এক ভার্সন এক এক করে, বাট আমাদের অ্যাকাউন্টিংটা মিলাতে হলে আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যে করে হোক আমাকে এটা অ্যাপ্লাই করতে হবে, যদি অটো না নেয় আমাকে ম্যানুয়ালি করতে হবে। এটা কি অ্যাকাউন্টেন্ট ভার্সন না, এটা অনেক সময় ভাই এই প্রতি মাসে মাসে এগুলো আপডেট হয়। মানে আমি যেটা করছি এটা নিয়ে আমি তো কখনো করি নাই। আমি যে গত মাসে যে ওদের ক্লাস নিয়েছি তার সাথে মিলবে না, কিন্তু অন্তত অ্যাকাউন্টিং মিলতে হবে আমাকে, যে বেসিকটা আমাকে মিলতে হবে। আমি এই কাটাকাটি হবে, যদি না হয় তাহলে আমার অ্যাপ্লাই করতে হবে, তাই না? একটা জিনিস আমি আপনাকে বলি, যারা আপনারা নতুন আছেন, কোনো চাকরি করেন না, আপনি যে শিখতেছেন না, শুধু ভালো করে শিখেন। বাংলাদেশের যে কোনো জায়গায় অ্যাকাউন্টসে ইন্টারভিউ দিতে গেলে যদি আপনি বলেন যে আমি এইটা জানি, আপনি প্রিফার পাবেন কিন্তু। আর এমন একটা সফটওয়্যার, এটা ইন্টারন্যাশনাল মানের সফটওয়্যার, এইটার কিন্তু শেখা আপনি যে কোনো সফটওয়্যার আপনি ধরতে পারবেন। আমাদের এখানে তো অনেকেই আছে বা আসে যারা কোথাও অ্যাকাউন্টসে চাকরি করে তারপরে এসে কুইকবুক শিখে, সে কিন্তু এটা মিলায় যে আমি তো এটা এখানে করি, এইটাও কিন্তু আছে, আপনি যেটা করে সেটাও এখানে আছে। আচ্ছা, এইটুকু নিয়ে কোনো কোশ্চিন থাকলে বলেন, আমরা যতটুকু। এই 400 টাকাটা আমাদের ওপেনিং ব্যালেন্স, আমরা ওই যেটা ওভারডিউ করছিলাম না, ওই আপলোড করছি সেই ফিগার। এই ফিগারটা আপনি যদি মনে করতে চান এটাকে আপনি পেমেন্ট করবেন, এটা বিভিন্ন যে কোনো ডিসিশন আসতে পারে। এটা যদি রিসিভ পেমেন্ট হয় রিসিভ পেমেন্ট করবেন। মানে এইটা দ্বারা বোঝাচ্ছে যে আমার ওপেনিং ব্যালেন্স ছিল 400 টাকা, অর্থাৎ আমি কারোর এনার কাছে আগে থেকে গত বছরের 400 টাকা পাবো। এখন উনি যদি দেয় তাহলে যে রিসিভ পেমেন্টে যে পেমেন্ট করব, বুঝেন নাই? এটা যে কোনো কিছু, এর মাঝে আমার ওইটারে টানতেছি না, তাহলে আবার এলোমেলো হয়ে যাবে। ওই 400 টাকা যে ওপেনিং ব্যালেন্স ছিল, ওপেনিং মানেটা হলো ওনার কাছে আপনি পাবেন গত বছরের টাকা, এসে উনি দিতে পারে, এটা যেভাবে দিবে সেরকম কাজ হবে। না, ওই কারণে ওভারডিউ দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো এই যেমন উপরের দিকে দেখেন, এই যে এটা এই দেখেন ওপেন ব্যালেন্স কত টাকা ওভারডিউ, এখানে কিন্তু সামারি দেখায় একটা, মানে ওনার কাছে আপনি এখনও 400 পাবেন না, সেইটাই দেখাচ্ছে। মানে এই চিত্র দ্বারা ওনার সাথে কী কী ঘটনা ঘটছে পুরোটাই আপনি পাবেন। আর এইখানে দেখেন ওভারডিউ 6 ডে, তার মানে অলরেডি 6 ডে তার ওভারডিউ হয়েছে, তা আপনার চোখে পড়বে। এই যে এই পাশে তারিখ আছে, তো এই যে ডেট, এখানে ডেট আছে, এখানে ডেট আছে। আমি কিন্তু আরেকটা করছি, এখানে অন্য একটা জিনিস দেখা যাচ্ছে আপনারা কেউ কোশ্চেন করেন নাই, সেটা হলো এই দেখেন 16,200, এখানে লেখা না কনভার্ট টু আছে ইনভয়েস, আমি তো অলরেডি কনভার্ট করছি, তারপরে কেন দেখাচ্ছে? এখানে কোশ্চেন দুইটা, আমি কিন্তু একবার বলছি যে আপনি এইখান থেকেও যেতে পারেন, আবার ওইখানেও যেও করতে পারেন। আমি এইখান থেকে করলে এইটা দেখাতো না, এইটা আমি যদি এইখান থেকে কনভার্ট করতাম তাহলে দেখা, তারপরে কিন্তু আমার হিসাব ঠিক আছে, ঠিক আছে না? আপনারা যারা কাজ করবেন সবাই এইখান থেকে করবেন, তাহলে ডাবল হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা চলে আসবে, এটা কিন্তু মেজর কিছু না। আমরা যদি যখন ইনভয়েসটা করলাম তখন যদি এইখানে না যে এই নাম থেকে যদি করতাম তাহলে আর এটা দেখাতো না, এই কারণে এইটা। তবে আপনারা সবসময় নাম থেকে করবেন, হ্যাঁ, তাহলে আর এই সমস্যাটা আপনারা ফেস করবেন না। ক্লিয়ার? আচ্ছা, এইটুকু কারোর কোনো কোশ্চেন থাকলে নির্দ্বিধায় করেন। পার্সিয়ালটা ওই যে ভাগ করে করলাম, ওইটার কি আসছিল, আমি পুরোটাই সামারি করি একটু। হ্যাঁ, প্রথমে আমরা কি করলাম, এটা কোটেশন করছি,
কোটেশন করলাম না, কোটেশন করার পরে পরবর্তীতে এসে উনি বলল যে আমি এইটা 60% নিব আর আমি এটা কত পার্সেন্ট নিব একটা ফিগার নিব। সেখানে 3টা ছিল। প্রথমটা ছিল যদি পুরো অ্যামাউন্টটা নেয়, যা করে শুরু হচ্ছে যদি পুরোটাই পুরোটা নেয়। দ্বিতীয়টা ছিল পার্সেন্টেজ, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ। 3 নাম্বারটা ছিল কাস্টমাইজ না। ওই কাস্টমাইজটা আমি কি করলাম, তখন ওইখানে যাওয়ার পরে উনি বললো, প্রথমটা বললো 60%, হ্যাঁ, আর দ্বিতীয়টা বললো হলো এত টাকা 6560 টাকা। তখন ওইখানে অ্যামাউন্ট ছিল আর কি ছিল হলো পার্সেন্টেজ ছিল। আমি আলাদা আলাদা ভাগ করার পরে কুইকবুক অটো নিয়ে নিয়েছি। এইটা কিন্তু হবে না যদি আপনার সেটিংয়ে প্রোগ্রেস ইনভয়েস নামে একটা অপশন আছে, ওইটা যদি আপনি অন না করেন তাহলে কিন্তু এই অপশন পাবেন না। প্রোগ্রেস ইনভয়েস নামে একটা অপশন আছে, যদি আপনি ওইটা অন না করেন তাহলে এই ভাগ করাটা পাবেন না, তখন পুরোটাই আপনাকে করতে হবে। কারণ বাসায় যাওয়ার পরে আপনি চিন্তা করতে পারেন কি করে ভাইয়ারটা দেখলাম 3টা, আমার তো কিছুই আসে না। প্রোগ্রেস ইনভয়েসটা কোন প্যাটার্নে এটা সেলসে আছে, সেটিংয়ে সেলসে, যে আমি একটু দেখাই দিই, এই যে এইখানে আচ্ছা আমরা ডিসকাউন্ট ফর গুড কাস্টমার দেখলাম না একটা। এখন ওই যে ভাই যদি মনে করে বা আমরা যদি মনে করি ওইটা আমি ব্যাড ডেট ধরবো, তাহলে ডিসকাউন্ট ফর গুড না দিয়ে ওখানে ব্যাড ডেট দিলেই একই কথা। ক্লিয়ার? মানে ওটা তো আমার অলরেডি মানে আমি ডেবিট করলাম যে এই টাকাটা ওই এক্সপেন্স হিসাবে দেখানোর জন্য হ্যাঁ, ডেবিট করার জন্য মানে আপনি যদি ওই চিন্তা করেন যে আমার এটা ব্যাড ডেট, তাহলে কিন্তু আপনি ওইভাবে করতে পারবেন। ক্লিয়ার? অ্যান্ড আমি হয়তো আপনাকে কাজ দেবো ব্যাড ডেট লিখে, তখন বলতে পারবেন ব্যাড ডেট তো ভাই করাই নাই, একই জিনিস। এটা জাস্ট হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টের জাস্ট এটা না। হ্যাঁ, জাস্ট এখানে এই যে কোনটা ছিল যেন আমাদের সেলসে ছিল না, এই যে এই যে প্রোগ্রেস ইনভয়েস, এটা যদি অন না থাকে তাহলে ওই অপশনটা আসবে না, ওই 3টা আসবে না, একটা আসবে, একটা চলে আসবে। সো আপনারা যারা সেটিং করবেন এইটা দেখবেন। ভাই আপনি তো কিছু বলছেন না, বলেন না, মানে নতুন আসছেন না আজকে, আমরা কি কিছু বুঝতেছেন, মানে কোনো কোশ্চিন আছে, কোনো কোশ্চিন করবেন বা আপনার কোনো, আচ্ছা তবে এখানে যে ব্যাটের বিষয়টা তো ওনার সাথে সম্পর্ক ই হয়ে গেল 100% হয়ে গেছে। হুম, আমার তো ব্যাটের মাধ্যমে যে টাকা জমা দিতে হবে, এই যে ওনার থেকে যে টাকাটা নেওয়া হয়েছে কোনটা যে আনডিভিজিট ফান্ডে? সেলস হ্যাঁ, ব্যবসা তো এটা আমাদের ভ্যাটটা আমাদের ওই ভ্যাটে অপশনে দেখাবে, আমাদের এখানে 0 করছে। যদি 10% থাকতো, আমরা জিএসটির এই যে এইখানে গেলে, এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে জিএসটি আছে না, আজকে কেউ নাই দেখছে, ওরা কি জানে না? এই যে এইখানে শো করতো, অটো এইখানে চলে আসতো। এখানে হ্যাঁ, এই ইয়েতে জিএসটিতে অটো চলে আসতো। জিএসটি আমার ওই যে যখন আমি যদি ওখানে 10% দিয়ে টাকাটা পাই তখন এখানে শো করবে। কাস্টমার ইনভয়েস গুলো যে প্রত্যেকটা কাস্টমার যখন আলাদা আলাদা ইনভয়েস গুলো জিএসটি গুলো দিব অটোমেটিক আমার জিএসটি এইখানে চলে আসবে, এইখান থেকে আপনি পেমেন্ট করবেন। এই যে প্রিপেয়ার এইগুলা এইখানে, যেহেতু আমরা রেট ইউজ করি না তাই এটা 0 দেখাচ্ছে। আমাদের যে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা ওটা কি জাস্ট লিংক দিয়ে দিবেন? লিঙ্ক দিয়ে দিব, আপনারা পারবেন আমার বিশ্বাস। আচ্ছা, এখন আমরা একটু আরেকটা ছিল, আমাদের কিছু টাকা ছিল না আনডিপোজিট ফান্ডে, ওইটা আমরা কিভাবে ব্যাক করব সেটা দেখাই। প্লাস আইকনে যে এইখানে যে ব্যাংক ডিপোজিট নামে একটা অপশন আছে, প্লাস আইকনে যে ব্যাংক ডিপোজিট নামে একটা অপশন আছে, এইখানে দেখেন এই যে 8,000 আছে না, এই যে এইখানে ইয়ে আছে আমাদের, ডেট একটু বাড়াই দেই, এইখানে ক্যাশব্যাক টু গো
এই এই যে এখন আমরা এটা অ্যাকাউন্টে নিব, হ্যাঁ, কোন অ্যাকাউন্টে নিতে পারি, এই যে এইচএসবিসি, হ্যাঁ, পুরো টাকাটাই নিব আমরা, এখানে আর অ্যামাউন্ট করব না আমাদের। এইটা নিয়ে আসার পরে জাস্ট আপনি এইখানে যে ব্যাংকে টাকাটা নিতে চান যে ডেটে, সেই ডেটে আপনি সেভ দিলে পরে ওই টাকাটা ওখানে চলে যাবে। লিস্টেড আইটেম বলতে এটা কি দেখাচ্ছে, এটা check your account details before your account, you may need to select different type of account for your also এটা আচ্ছা, এটা আমরা যদি সেভ না নেই, আচ্ছা আমরা করি, এটা এখানে নিচ্ছে না, আমরা জার্নাল এন্ট্রি দিয়ে করি। আমি কিন্তু বলছিলাম যে আপনার যদি কোনোটা না হয় আপনি জার্নাল এন্ট্রি দিয়ে করতে পারবেন, হ্যাঁ। জার্নাল এন্ট্রিটা যদি আমরা দেই, এখানে কি ডেবিট হবে, কি আমাদের এইচএসবিসি না, ক্রেডিট হবে হলো আনডিপোজিট ফান্ড। $8,000 না, এই জার্নাল এন্ট্রিটা বুঝতে পারতেছি আমরা। এইচএসবিসি ডেবিট আনডিপোজিট ফান্ড ক্রেডিট। আচ্ছা আমরা একটু করি, আমরা ব্যালেন্স শিটে যাই, আপনার রিপোর্ট দেখবেন। আরেকটা জিনিস বলি, আপনারা যখনই যতটুকু কাজ করবেন প্রত্যেকটা রিপোর্টে যে চেক করবেন যে আপনি যে কাজটা করছেন সেটার ইফেক্টটা এখানে পড়ছে কিনা, হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনারা এই যে নিচের দিকে দেখবেন রিপোর্ট নামে একটা অপশন আছে, এখানে স্ট্যান্ডার্ড রিপোর্টে যান। অনেক কিছু আছে, যেহেতু আমরা ব্যালেন্স শিটটা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা আমার তো বাড়বে, এটা তো এই যে আনডিপোজিট ফান্ডে এখন আর কোনো নাই আছে, তারপরে আমাদের হলো এই এইচএসবিসিতে টাকাটা জমা হয়েছে। আপনি যখনই যে এটা কাজ করবেন পুরাটাই কিন্তু দেখবেন, ওই আপনি ইচ্ছা করলে ডেট, এই যে এখানে আসেন, ডেটটা কোন ডেট থেকে দেখতে চান, হ্যাঁ, ইচ্ছা করলে কাস্টমাইজও করে নিতে পারবেন। এখানে কাস্টমাইজ অনেক রকমের জিনিস আছে, আপনি কি প্রতি সপ্তাহটা দেখবেন না প্রতি কোয়ার্টার দেখবেন, অনেকগুলো আছে। আপনি ইচ্ছা করলে এটা কাস্টমাইজও করে নিতে পারবেন। আপনি আমরা মনে করলাম আমরা 25 সালের থেকে জানুয়ারি থেকে দেখব এক, আর এখানে ডিসেম্বর দেখব 25 বা জুনের দেই, এটা দিয়ে রান রিপোর্ট। এই ওইটা বুঝলাম না কেন ওই ব্যাংক ডিপোজিট দিয়েও আনডিপোজিট ফান্ডটা করা যায়, যেহেতু আমি পারি। ওইখানে সমস্যা দেখাচ্ছে, আমি জার্নাল এন্ট্রি দিয়ে করছি। জার্নাল এন্ট্রি সব কিছুই করতে পারবেন জার্নাল এন্ট্রি দিয়ে, শুধু
কি বলছি প্রোডাক্টগুলো করতে পারবেন। তো আপনার মাথায় যখন কাজ করবে না, আপনি সরাসরি জার্নাল এন্ট্রিতে চলে যাবেন। প্রোডাক্ট বলতে কি, যদি প্রোডাক্ট ফেরত দেয় সেইগুলো জার্নাল এন্ট্রিতে করা যায়। কারণ প্রোডাক্ট ফেরতের এই, যেমন প্রোডাক্ট ফেরত দিলে আপনার স্টক আবার বাড়বে, তো স্টক বাড়লে তো আপনি ওটা করতে পারবেন না, ওই কারণে ওইটা বাদে সব কিছুই করা যাবে। আচ্ছা, মূলত আমরা কি করলাম একটু খেয়াল করেন, এখানে ইনভয়েস করছি না, রিসিপ্ট পেমেন্ট দেখাইছি, কোটেশনটা দেখানো হয়েছে, অ্যাডজাস্টমেন্ট নোট এটাও কিন্তু দেখানো হয়েছে না। এখন আমরা সেলস রিসিপ্টটা করব। সেলস রিসিপ্টটা করলে নগদ টাকায় বিক্রি করলে যেটা হবে এইটা অ্যাজ ইউজুয়াল। আমরা যদি যাই এখানে, আমরা পরবর্তীতে যখন জেরোটা করব তখন আপনাদের কাছে অনেক ইজি লাগবে, অনেক কিছুই তখন মাথায় কাজ করবে। আমরা দেখছি আমাদের পরে প্রত্যেকটা ব্যাচে জেরো বলে, ভাই এটাই তো ভালো, কিন্তু আসলে যদি জেরোটা আবার প্রথম করায় তখন আবার মনে হবে যে এটা একটু কঠিন। ভাই একই রকম, মানে হয়তো এক একটা এক এক জায়গায় থাকে, এক আইটেমটা এখানে থাকে অন্যটা ওখানে, বাট আপনি কিন্তু একটা দেখলে পরে মোটামুটি সবগুলোই কাছাকাছি, সবই সে যে বই বলেন 200-র উপরে আছে, যে কোনোটাই আপনি। জেরক্সের উপরে কি মানে একটা বই পাওয়া যায় না, যে কি ওপেন কিভাবে করে, পুরো পুরো বইটা মানে অপারেশনটা কি বই দেখে বোঝা যায় এরকম কোনো বই আমার জানা নেই, তবে আপনি অনলাইনে ঘাটলে পাবেন। অবশ্য আমি একটা অনলাইনের একটা পাইছিলাম, ওটা আমি ডাউনলোড করে রাখছিলাম। আচ্ছা, আপনি পাবেন লেটেস্ট কুইক বুক কীভাবে করতে হবে না, কিন্তু একটা সমস্যা আছে, এগুলো তো প্রতি মাসে মাসে চেঞ্জ হয়, এই একটা বড় সমস্যা। আপনার যে পেজ হলো 265 এইগুলো দেখলে আপনার মাথা গেল বলে। আচ্ছা, আমরা সেলস রিসিপ্টটা যদি করি, এই সেলস নগদ, এটা আমরা ধরলাম আমাদের যেহেতু নগদ টাকায় বিক্রি করলে তো যে কোনো ব্যাংকেই আসবে, তাই না, যে কোনো একটা ব্যাংকের নাম আপনাকে দিতে হবে। আমরা এইখানে দেখেন, এইটা আমি ধরলাম প্রথমটাই ধরি, এটা অটো চলে আসছে, এখানে রেট একটা আপনি দিতে পারেন, 500 করেই ধরেন, মনে করি এখানেও 10টা ধরেন। আচ্ছা, এইটা যেহেতু আমরা একটু ইয়ে করি, জিএসটি 10% ধরি, একটা রেট দিলাম, হ্যাঁ, এই তারপরে আমাদের প্রথম প্রোডাক্ট 30, রেট আসে হ্যাঁ ওটা কাস্টমাইজ করা যাবে না, এই একটা সমস্যা। এটা আমাদের অস্ট্রেলিয়া ভার্সন না, আপনি কাস্টমাইজ করতে পারবেন না অন্য ইউকেরটা, কিন্তু এর সেই সুযোগ নাই। কারণ কি জানেন, অস্ট্রেলিয়ার সব কিছুরই পার্সেজও 10, সেলসেও 10, অ্যান্ড এইটা হলো ওই দেশের উপরে বেস করে করা, মানে আমাদের কাস্টমাইজ করার সুযোগ নাই। নীতি এরকম। হ্যাঁ, নীতি যে সবগুলা, অর্থাৎ স্পেশাল কিছু কেস থাকে সেখানে তো আমরা ম্যানুয়াল জার্নাল দিয়ে করতেই পারবো, তাই না। এখন এমন হতে পারে এখানে নাই, তাহলে কি আমি পারবো না, আমার কোনো অপশন না হলে তো আমি জার্নাল এন্ট্রিতে যেতে পারি কি না। এইখানে ডিসকাউন্টের বিষয়টা আপনি দিতে পারেন, মনে করি যে আমার হলো 10% ডিসকাউন্ট আছে, এই যে 500 টাকা কমে যাবে অটো। একটা জিনিস আমি বলি, আপনি যদি এইখানে রেট চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার কোথাও হিট করবে না, কিন্তু আপনি যদি এই ডিসকাউন্টটা এইখানে বসান, তার মিনিং কি, এইটা আপনি এই পুরাটা, আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, আপনার বইয়ে আপনি যখন রেট কম দিয়ে 2 টাকা কম দিবেন, সেটা তো লেখার কিছু নয়, সরাসরি এত টাকা পাবো, কিন্তু আপনি লিখলেন ভাই 500 টাকা আপনার বিল, আপনি নেন 500 কম দেন, এইভাবে তখন ওই 500 হিসাবে আনতে হবে না। আমরা এটা 10% দেওয়ার পরে আপনি দেখেন কত হয়েছে, 450, এইটা হলো এই ভ্যাটটা ক্যালকুলেশন হবে হলো ডিসকাউন্ট দেওয়ার পরে, হ্যাঁ, তাহলে আমার আছে কত, 4950। 4950 কারণ ওইদিকে আপনি 10% ভ্যাট বা জিএসটি, 10% জিএসটি আর ডিসকাউন্ট আছে এটা। যে এখানে আমি রিপোর্টটাতে যাই, আমার ব্যালেন্স শিটটা কই,
হ্যাঁ আমি ওইটাই দেখাচ্ছি। পূর্বেরটা তো কি এই করছে না? হ্যাঁ সবগুলোই করছে এগুলা। আর সমস্যা এত সফটওয়্যারটা মানে আপনার এখানে কি ডিসকাউন্ট 10% কি ডিসকাউন্ট দেবেন না? ডিসকাউন্ট ডিসকাউন্ট অ্যামাউন্ট কি মানে অ্যামাউন্টে লেখা যায় না পার্সেন্ট? হ্যাঁ ওইখানে অ্যামাউন্টের অপশন আছে, অ্যামাউন্টে অফ করে ওইখানে অ্যামাউন্টের অপশন আছে। আমরা পণ্য সেলস করলাম না, এটা মনে হয় আমরা গতদিন দেখাইছি নাকি অফিস এক্সপেন্স। এগুলো আমাদের আগে যখন ইয়ে করতাম এগুলো করছিলাম। আচ্ছা আরেকটা জিনিস হলো আপনি যদি এখন পণ্যটা আমরা যে কত টাকা বিক্রি করলাম তার যে ফেরত পাই, নগদ টাকার পণ্য সেলস করার পরে যদি ফেরত আসে তাহলে রিফান্ড রিসিটে করতে হবে। এইখানে আপনি দেখেন যদি প্রথমটা রেটটা কত 500 না, তা আমরা তো বিক্রি করছিলাম 10 টাকা, আমি একটা ফেরত 50 টাকা। হ্যাঁ ও 500 না, ডিসকাউন্টটা দিতে হবে কোম্পানিতে ডিসকাউন্ট। হ্যাঁ হ্যাঁ কোন ব্যাংক থেকে যাবে সেই মানে রিটার্ন না সেটা। ওইটা মনে হয় আমরা জুনের পরে করছি না ওই ইয়েটা, ওই কারণে এখানে আসবে না, কারণ এখানে আছে কি এপ্রিল টু জুন, এর মাঝেরটা আসবে যদি ওটা ছিল হচ্ছে জানুয়ারি। না। এই যে কিছুক্ষণ আগে যে একটা ইয়ে করলাম না ওইটা মনে হয় জুনের পরে ছিল, এই 30শে জুন কত করছি খেয়াল করছে, খেয়াল করে এটা তো জানুয়ারি মাসে। আমার ইয়ে আসবে ওটা হ্যাঁ 3 মাসের ইয়ে করতেছে, হ্যাঁ 3 মাসের ওই ইয়ে না গ্যাবে না পড়লে আপনার আসবে না, ওইটা শো ইয়ে করবে না। আচ্ছা আরেকটা জিনিস আমি একটু দেখাই আপনাদেরকে, এখন প্রশ্ন হলো কেউ যদি আমাকে অ্যাডভান্স টাকা দেয়, অ্যাডভান্স টাকা দিলে দুইভাবে করে যে একটা জার্নাল এন্ট্রিতে করতে পারেন, ব্যাংক ডেবিট ওই অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করতে পারেন, কারণ ওইখানে মাইনাস হয়ে থাকবে। মানে আপনার কেউ যদি অ্যাডভান্স টাকা দেয় তাহলে আমার ওই টাকাটা তো ব্যাংকে জমা হবে, তাহলে ওই ব্যাংক ডেবিট করব আর অ্যাকাউন্ট রিসিভেবল ওনার নাম দিয়ে ক্রেডিট করব। পরবর্তীতে আমরা যখন আবার ইনভয়েস করব তখন ওইটা অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ প্রিপেড আপনি হেড করে রাখতে পারেন যে আমি অ্যাডভান্স আপনার পাইছেন, সেটা তো আপনার দায় হিসাবে আপনি রাখতে পারেন, সেটা তো আপনি দেন না আপনি পাইছেন, তবে কুইক বুক জানাইলে ওইটা করে অ্যাকাউন্ট রিসিভেবলটা মাইনাস করে রাখে ওই ফিগারটা। এটা তো আমি আমার যখন প্রোডাক্টটা ডেলিভারি দেবো তখন তো এটা আবার না ওটা অটো অ্যাডজাস্ট হয়ে যাবে,
আপনি মনে করেন আপনি কারো কাছ থেকে অ্যাডভান্স পাইছেন, আপনি এইটা দুইভাবে করা যায়। যেমন আপনার, যেমন আমি প্রথমটা ধরলাম, হুম, এইখানে দেখেন আপনি ইচ্ছা করলে এই যে এইখানে ফিগার 10,000 লিখে এনার 10,000 লিখে আপনি একটা ডেট দিলেন, দেওয়ার পরে এটা সেভ দিলে পরও হয়। এটা কোথায় করছি আমি বলেন? রিসিভ পেমেন্টে। রিসিভ পেমেন্টে এসে আমি কি করলাম, এই ওনার হলো 10,000 টাকা রিসিভ দেখাই দিলাম। ঠিক আছে, যদি আপনি এইখানে করতে পারেন হবে, আবার যদি মনে করেন না আমি অ্যাকাউন্টিং রুলসে জার্নাল এন্ট্রি করবো, সেইটাও হবে। পরবর্তীতে আপনি যখন ইনভয়েস করবেন তখন এটা অটো অ্যাডজাস্ট হয়ে যাবে ওই 10,000 টাকা, কারণ ওনার একই বইয়ে থাকবে। সেলস ক্রেডিট করলে মানে ওটা আমার অলরেডি ওই অ্যাকাউন্ট রিসিভেবলটা ক্রেডিট হিসাবে আমার। হ্যাঁ, আপনি দেখেন আমরা যদি রিপোর্টে যাই, দেখেন এইখানে এখন আপনি চেক করবেন কিভাবে, ওইখানে আসার পরে অবশ্যই ডেটটা দেখবেন ঠিক দিছেন কি না। হ্যাঁ, ডেটটা কিন্তু এলোমেলো দিলে ওই ফিগার শো করবে না। আরেকটা জিনিস, অ্যাকাউন্ট রিসিভেবল, এই দেখেন মাইনাস হয়ে আছে না, এই ফিগারের উপরে ক্লিক করবেন, খেয়াল করেন। আচ্ছা, ওই জায়গায় আমরা 8,000 দিছি, ওই জায়গায় 7,000। আরও কিছু ছিল আগের কিছু ছিল। হ্যাঁ, এই ডিটেলস দেখাবে, আমি আপনাকে ডিটেলস, ওই অ্যামাউন্টের উপরে কিন্তু ক্লিক করবেন। হ্যাঁ, এই দেখেন ডিটেল চলে আসছে। 10,000 দিছি আমরা, 8,000 না, 10,000। ওই অ্যাডভান্সটা 10,000-এর ফিগার দিয়েছিলাম। 10,000 না? সামথিং ছিল ওই কারণ, হ্যাঁ আগের ইনভয়েস ছিল ওগুলো। এই দেখেন 10,000 মাইনাস হয়ে আসছে। আপনার কার অ্যাকাউন্ট রিসিভেবল এইখানে গেলে আপনার ডিটেলস দেখতে পারবেন যে কি কি ঘটনাটা ঘটছে এই হেডে, তখন আপনি কিন্তু চেক করতে পারবেন। আমরা 40 টাকার একটা করছিলাম না ডিসকাউন্ট, দেখেন এই যে এটা। আপনি যদি আরও ডিটেলস দেখতে চান, হ্যাঁ মনে করেন এই ফিগারটা। আরেকটা জিনিস হলো, এখন ঘটনা হলো আপনি কোনোটা করার পরে মনে করলেন যে আমার এটা ভুল হয়েছে, তাহলে ডিলিট করতে হবে অথবা এডিট করতে হবে অথবা তার জার্নাল এন্ট্রিটা দেখতে হবে, তাই না? এই ক্ষেত্রে আপনি দেখেন আমরা একটু করি, রিপোর্টগুলো যেটা দেখাচ্ছে এটা খেয়াল রেখেন। এইখানে যদি আপনার, আমি এটা এইখানে আমি ডেটটা চেঞ্জ করি আবার। এই যে অফিস অ্যাক্সেস না, আমার কাছে মনে হয়েছে এটা ভুল আছে। ঠিক আছে, আমি এটা ডিলিট করব কিভাবে, অথবা এর জার্নাল এন্ট্রিটা আমি কিভাবে দেখব। আপনারা যখন কাজ করবেন প্রত্যেকটা জার্নাল এন্ট্রি দেখবেন যে এটা কোনটা ডেবিট হয়েছে কোনটা ক্রেডিট হয়েছে, তাহলে কিন্তু দ্রুত শিখতে পারবেন। আপনার জার্নাল এন্ট্রির বাইরে তো কোনো কিছু নাই, তাই না? একটা ডেবিট হবে আর একটা ক্রেডিট হবে, এর বাইরে তো আর কিছু নাই। সো আপনি কিভাবে চেক করবেন, রিপোর্টে আসার পর ওই অ্যামাউন্টের উপরে ক্লিক করবেন, অবশ্যই ডেটটা দেখে নেবেন যে ডেটটা আপনার রেঞ্জটা ঠিক দিয়েছেন কিনা। এবার আসার পরে আপনি জাস্ট ক্লিক করেন উপরে, এই ঠিক আছে আসার দেখলেন এইটা। এখন আবার রিপোর্টের উপরে ক্লিক করেন, দেখবেন, সরি মানে অ্যামাউন্টের উপরে ক্লিক করবেন।
এই যে আসছে না, মানে আপনি তো এই কাজটাই করছিলেন। হুম। এখন আপনার মনে হতে পারে যে আমার এডিট করা হতে পারে, এখন রিয়েলটা আবার করতে পারেন এডিট। আবার যদি মনে করেন আমি এইটা ভুল হয়েছে আমি ডিলিট করব, তাহলে ডিলিট করতে হলেই যে মরে যাবেন, হ্যাঁ, মোর অপশন। এইখানে যে দেখেন বিভিন্ন অপশন আছে, ডিলিট ট্রানজ্যাকশন জার্নাল, মানে আপনি এখান থেকে জার্নাল এন্ট্রিটাও দেখতে পারবেন, আবার ডিলিটও করতে পারবেন, অডিট হিস্ট্রি দেখতে পারবেন, কপি করতে পারবেন। কপি বলতে কি, এইটা কপি দিলে আবারই এটা আসবে, তখন আবার সেভ দিতে হবে। অর্থাৎ একই অ্যামাউন্ট যখন আর আপনাকে বারবার তো ইনপুট দেওয়ার কিছু নাই, তখন জাস্ট কপি করে আপনি সেভ দিলে এটা অটো সেভ হয়ে যাবে, বারবার লেখা লাগবে না আপনাকে। আর ভয়েডটা বোঝাচ্ছে হলো, ভয়েড আর ডিলিটের ভিতরে পার্থক্য আছে, তো হোয়াইট মানে এটা লাগাই দিলাম। হ্যাঁ, হোয়াইট মানে এটা শো করবে না। মানে হিডেন থাকবে না। ডিলিট মানে একবারে শেষ, হ্যাঁ, আর ভয়েড মানে এইটা দেখাবে, বাট আপনি ইচ্ছা করলে ওটাকে আবার ব্যাক করতে পারবেন। হুম। বুঝছেন তো, ডান সাইডে লেখা থাকবে ভয়েড, ওইটাকে আপনি আবার ব্যাক করতে, কিন্তু ডিলিট করলে আর এই সিস্টেমেই থাকবে না সে। বোঝা গেছে বিষয়টা? তো আপনি কিন্তু এই জার্নালিংটি কীভাবে চেক করতে হয় এটা কি আমি বোঝাতে পারবেন না? একটু দেখাই দাও। এই যে আপনার ওই অ্যামাউন্টের উপরে রিপোর্টে যে অ্যামাউন্টের উপরে ক্লিক করতে করতে আসলেই আপনার হলো এই, না মানে এখান থেকে যদি আমি জার্নালটা ও এই যে আপনি ডিলিট করলে তো ডিলিট, হ্যাঁ। আর যদি আপনি ট্রানজ্যাকশন জার্নালে যান দেখবেন এখানে জার্নালিটি দেখাবে। ডেবিট ক্রেডিট আমাদের কত ছিল? অফিস এক্সপেন্স 500, তাই না? এই যে 500 আপনার আসছে অফিস এক্সপেন্স ডেবিট, আর এই 500 কি আসছে? অফিস এক্সপেন্স ডেবিট, আর ক্রেডিট হয়েছে কত? না এটার কিসের, এটা 500 অফিস এক্সপেন্স না, দেখি এইটার উপরে ক্লিক করি। এই এই 500 কি, ও বুঝছি, খেয়াল করে আপনাদের মনে আছে কি না আমি জানি না, আমরা প্রথম দিন সেটিং করছিলাম মনে আছে? ওইখানে আগে ওইখানে নিয়ে যাই, দেখেন একটু আমি দেখাই আপনাদেরকে, যারা এই যে দেখেন এখানে না, এইখানে যা সেটিংয়ে যাই, এটা কিন্তু বুঝেন, এইখানে যাওয়ার পরে আপনার ডিসকাউন্ট বলে একটা অপশন ছিল আমি যতদূর জানি, এই যে ডিসকাউন্ট না, এই যে ডিসকাউন্ট দেখছেন, এটা ওপেন করেন, এইখানে যদি আপনি অন না করেন কিন্তু আসবে না, অনেকেরই কিন্তু অন না করলে এটা আসবে না, হ্যাঁ। আর যারা যদি অফ রাখেন তাহলে কিন্তু ডিসকাউন্ট অপশনটা ওখানে যাবে না। এখানে কি আছে দেখেন তো ভাই, খেয়াল করে, ডিসকাউন্ট অ্যাকাউন্ট কোন হেড অফিস এক্সপেন্স, ওইখানে অফিস এক্সপেন্স শো করছে না, ওইটা আসলে ডিসকাউন্টের, ওই আমরা যে 500 টাকার একটা ডিসকাউন্ট দিলাম না, সেই ফিগারটা দেখাচ্ছে। আমি ওই দিন বলছিলাম, ওই দিন মনে হয় আমরা দেখি আপনার এই যে অফিস এক্সপেন্স না, এইখানে আপনি যদি ডিসকাউন্ট নামে একটা হেড ক্রিয়েট করেন তাহলে ওটা ডিসকাউন্ট আসবে, যে হেডটা এখানে দেবেন। প্রথম দিন এইটা বলছিলাম, তার মিনিং ওই যে আমরা এই জায়গা মানে অফিস এক্সপেন্সে আপনি যা দেখাইছেন, যা দেখাইছিলাম যে আপনি একটা আমি অফিস এক্সপেন্স হিসেবে দিয়ে চলে গেছে, বাট এখানে ডিসকাউন্ট নামে একটা অপশনে যদি আমি দিতাম তাহলে পরে ওইখানে ডিসকাউন্ট হিসেবে শো করতো, বাট ওই ডিসকাউন্টটা ওইখানে অফিস এক্সপেন্স হিসেবে শো করছে। ক্লিয়ার কি না? তো এই জায়গায় হ্যাঁ ভাই, এই জায়গায় যদি ওই ডিসকাউন্ট দিয়ে দেই তাহলে ওই জায়গায় ডিসকাউন্ট ডিসকাউন্ট হিসেবে শো করবে, তার আগে ওই নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে না, ওই সময় ছিল না বলে আমি তাড়াতাড়ি যাওয়ার কারণে কিন্তু ওইটা দেখাইছি। আমার কথা বুঝছেন নাকি? এবার বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখাই, একটা এই যে এই সাইডের কিছু তো এখনো দেখাই নাই, দেখাইছি আমি, এগুলো এখনো দেখাবো না, জাস্ট আমি জার্নালিংটি কীভাবে চেক করবেন সেরকম একটা কিছু দিচ্ছি।
আচ্ছা আমরা তো সেল করছি না, একটা তো দেখি সেল থেকে একটা কিছু দেখাই। মানে অনলাইনে কেউ নাই। আপনি যখন সেল করবেন, হ্যাঁ, তখন এই হেডে আসবে সেলস ফর প্রোডাক্ট ইনভার, এইখানে যান। ডেটটা একটু চেঞ্জ করে নিন, না হলে অনেক সময় মিলবে না। এটা 4800 দেখি কি অবস্থা এটা। এই যে সেলসের কি হয় জার্নাল দেখেন, খেয়াল করেন। আপনার যদি সেলস করি তাহলে আবার আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয় না, আর হলো সেলস ক্রেডিট হবে। এই যে সেলস ফর প্রোডাক্ট ক্রেডিট। এটা তো যখন আমি মানে বাকিতে হ্যাঁ হ্যাঁ, আপনি এটা করবেন। তার মানে আপনি এইখানে ডেবিটটা আগে থাকে, তো ডেবিট আগে হবে, ইয়েটা ক্রেডিট হবে। প্রত্যেকটা আপনি চেক করে দেখবেন, আপনার মিলে যাবে। প্রত্যেকটা এইভাবে জার্নাল এন্ট্রিগুলো চেক করবেন। হ্যাঁ, পারবেন না? প্রত্যেকটাই জার্নাল এন্ট্রি করবেন। আমরা নেক্সট ক্লাসে দেখাবো এক্সপেন্স, অর্থাৎ পণ্য কীভাবে কিনলে কী হয়, আমরা যখন কিনবো তখন। আমি এই এক্সেল শিটটা দিব, এইখানে কিন্তু অনেক কিছু আছে, এই আপনার অনেক রকমের আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এগুলো প্র্যাকটিস না করলে আমি কিন্তু বিভিন্ন দেখাইছি, যেমন আমি একটু একটু করে এখানে একটু ডিসকাস করে যাই, আপনাদের জন্য হবে। যে এইটা হলো কোটেশন, হ্যাঁ, কোটেশন করার পরে ইনভয়েস হবে 75%। দেখি এইটা তো মোটামুটি আমরা করছি না, এইখানে একটু বোঝাই দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনি যখন এই কোটেশনটা করবেন, হ্যাঁ, কোটেশনটা করার পরে 75 ইনভয়েস, তাহলে এটা কোথায় কোনটা হবে, মাঝেরটা, সেকেন্ডটা, ক্লিয়ার করলে পরে ওইটা শেষ, এইখানে আর কিছু নাই, এটা জাস্ট পর্যন্ত পার্সেন্ট দিলে অটোমেটিক অটো নিয়ে নেবে ওইটা। হ্যাঁ, কিন্তু তার আগে সেটিংয়ে যদি প্রোগ্রেস ইনভয়েস অন না করা থাকে আসবে না, খেয়াল রেখেন। এবার ইনভয়েস ওয়ানে দেখেন, ওনারা বলছে অ্যাডভান্স রিসিভ। হ্যাঁ, অ্যাডভান্স রিসিভ হলে আপনি কি করবেন, দুইটা ওয়ে, একটা হলো জার্নাল এন্ট্রি দিতে পারেন অথবা রিসিভ পেমেন্টে দিতে পারেন, তাই না? তবে পারো তো জার্নাল এন্ট্রি দিয়েই করেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো প্রথমে 15/1/2025 জার্নাল এন্ট্রি দিয়ে নেবেন, নেওয়ার পরে ওনার হলো এবার ইনভয়েস করবেন। ইনভয়েস করার পরে খেয়াল করেন, এখানে কিন্তু কয়েকটা জিনিস আছে। প্রথমে অ্যাডভান্স, ওইটা প্রথমে জার্নাল এন্ট্রি দেবেন, পরেরটা ইনভয়েস করবেন, এই যে এগুলো। তারপরে এসে দেখে বলছেন 20 তারিখে 60% পাইছি চেক। 20 তারিখে কি পাইছি, 60% চেক পাইছি। চেক পাইলে কই যাবে, আনডিপোজিট ফান্ডে যাবে। সেটা তো যদি আমি মানে ওই দিন জমা না এই দিন জমা না নি, হ্যাঁ, কন্ডিশনটা এইটাই, আমি দিয়ে দিই, তাহলে তো এটা আমার ডাইরেক্ট ব্যাংকে চলে যাবে। ব্যাংকে চলে যায়। এটা আপনি যেভাবে ধরে নেন, হ্যাঁ। আর আমরা কিভাবে করব? আপনি একটা ধরেন, যদি আনডিপোজিট ফান্ডে ধরেন তাহলে জার্নাল এন্ট্রি দিয়ে আবার অ্যাডজাস্ট করেন। তবে এটা আপনি ধরেন, মনে করেন চেকটা আমি হলো ওই দিন পাইছি এবং ওই দিন ব্যাংকে জমা দিয়েছি, হ্যাঁ। আর 22 তারিখে 30% পাইছেন, ওয়েল ফার্গো চেকিং অ্যাকাউন্ট এই নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলে নেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা কি বুঝছেন? প্রথমে অ্যাডভান্স করবেন, Cashwells, এটা কি একটা ব্যাংকের না?
হ্যাঁ, এটা ইউকের একটা ব্যাংকে না। হ্যাঁ? না, মানে এটা যেই এটা এই ব্যাংক এই অ্যাকাউন্টে জমা হয়েছে। এটা একটা চেকিং অ্যাকাউন্ট, মানে ওই দেশে কারেন্ট অ্যাকাউন্টকে চেকিং অ্যাকাউন্ট বলে। আচ্ছা, প্রথমে একটা জার্নাল এন্ট্রি দিয়ে নেবেন অথবা রিসিভ পেমেন্টে অ্যাডভান্স করবে, পরেরটা ইনভয়েস করবেন। ইনভয়েস করার পরে 20 তারিখে 60% পাইছে। আমরা তো জানি কীভাবে আপনি যদি পাওয়াটা হয়, এটা কিন্তু খেয়াল করেন, এটা কিন্তু ইনভয়েস স্যার এটা শব্দ তো যে একই নাম দিয়ে পড়ে। না। না শব্দ যে সুজান না, এই যে এইটা তো এইটা কোনটা? আচ্ছা, তাহলে নাম একটু চেঞ্জ করে নিয়েন তো। এই যে এইগুলো আবার চেঞ্জ আছে, হ্যাঁ, নামগুলো চেঞ্জ করে করে নিয়েন আপনার। হ্যাঁ, নামগুলো চেঞ্জ করেন, তাহলে একজনের নাম আসবে না। আচ্ছা, এইখানে আমি একটু বুঝাই দিই আপনাদেরকে। এই 2000 টাকার এইটা করবেন অ্যাডভান্সের জার্নাল এন্ট্রি, এইটা করবেন ইনভয়েস। আর এই 20 তারিখে 60%, মানে টোটাল টাকার কত পার্সেন্ট আপনি পাইছেন 60% ক্যালকুলেশন করে ব্যাংকে জমা দিয়ে দিবেন। আর 30% পাবেন 22 তারিখে এই ব্যাংকে জমা দিবেন। কথা বুঝছেন? ব্যাংকে আমরা দুটো আবার করবো। হ্যাঁ, এইটাতে আমরা দেখাচ্ছি চেক। আপনি চেকটাকে ধরে নেবেন, আপনি ওই দিনই না আনডিভিজেটও ধরতে পারেন, টাকা পাইছেন। যদি পান তাহলে কোনো একটা ব্যাংকের নাম দিতে হবে, যে কোনো একটা ব্যাংকের নাম দিবেন। আর পরবর্তী 22 তারিখের যেটা, সেটাই ওয়েল ফার্গো ব্যাংকের একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলে নিয়ে খুলে, হ্যাঁ, দুইটা ব্যাংক করে, একটা আছে আর একটা খুলবেন। ঠিক আছে, এটুকু কি বুঝছেন? বুঝছেন? বলেন এই যে এইটা কিভাবে করবেন, প্রথমে স্যার অ্যাডভান্স কি করবেন এইটা? আমরা তো জানার করে না। হ্যাঁ, জানাম, হ্যাঁ, ফাইন। তারপরে আমরা কোটেশনটা তৈরি করি। কোটেশন না, এটা ইনভয়েস। তারপর আপনার থার্ড পজিশনে আপনার 60% যে আপনার সেকেন্ড নাম্বার আছে আপনার না 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 না, এই যে ভুল করতেছেন, আমি একটু বলি। এই যে নিচে এই লেখা আছে, খেয়াল করছেন? এই যে নিচে খেয়াল করেন ভাই, কি লেখা বলেন তো, এটা যেটা আমি ক্লিক করছি। 75% ইনভয়েস। না, নিচে একদম এই যে ইস্টিমেট, না ইস্টিমেট আর কোটেশন একই নাম, যে ইস্টিমেট সেই কোটেশন। তার মানে এইটা ইস্টিমেট যেখানে থাকবে সেখানে ওই কোটেশন ইউজ করবেন। এইটাতে কিন্তু ইনভয়েস হবে। এই 60% কিন্তু মনে করেন টোটাল ক্যালকুলেশন করে 10,000 আসছে, 10,000-এর ভিতরে 60% কত হয়? 6,000। এই 6,000 টাকাটা আপনি ব্যাংকে জমা দিবেন। এখানে কিন্তু ইস্টিমেট নাই, এটা ইনভয়েস। ইনস্ট্রুমেন্ট বলতে এটা কোটেশন। কোটেশন, ইস্টিমেট আর কোটেশন একই জিনিস। এইটাকে কিন্তু আবার পেশায় ফেলেন না, এটা কিন্তু ওই প্রোগ্রেস ইনভয়েস না, কোটেশনের বিষয় না। এইটা হলো সরাসরি আপনি পণ্য বিক্রি করলেন 10,000, সে 60% টাকা দিচ্ছে, তার মিনিং কি 6,000। 6,000 টাকাটা ব্যাংকে জমা হবে। আর বাকি 30% দিচ্ছে হলো 22 তারিখে, তার মিনিং 10,000 টাকার 30% কত? 3,000। আর 1,000 টাকা ডিউ থাকবে। আমরা যে কাজগুলো করলাম, কাজগুলো কারেক্ট হইলো কিনা এটা জার্নাল এন্ট্রি দেখবেন। আর এইটা আপনি আমার ওখানে সাবমিট করবেন, আমি চেক করে দেব। ঠিক আছে? ভাইয়া, ওখানে কোশ্চেন ছিল, ওখানে লেখা হচ্ছে রিসিভ বাই চেক আর একটা হচ্ছে ব্যাংকের নাম। তাহলে আমরা তো এইটাকে চেকের মাধ্যমে যদি রিসিভ করেন আর আপনি যদি ওই দিনই ব্যাংকে জমা হয়, তাহলে যে কোনো একটা ব্যাংকের নাম দিয়ে দিবেন। এইচএসবিসি একটা খুলছি না, আমার এসএসবিসিতে জমা হলো। জমা দিয়ে দেবেন। সেকেন্ডে আমার রিসিভ বাই হচ্ছে, এইটাও এই ব্যাংকে জমা হবে, ওয়েল ফার্গো ব্যাংকে। আচ্ছা এটা আমার এন্ডে। হ্যাঁ হ্যাঁ, আমার এন্ডে জমা হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু ইনভয়েস ভাই। ভাই এটা কিন্তু ওই ইস্টিমেটটাকে আবার ইনভয়েসের ভিতরে গুলাই ফেলেন না, তাহলে কিন্তু হবে। আর এইটাও নামটা চেঞ্জ করে নিয়ে নেন, একই নাম মনে হয়ে গেছে তো। এইখানে কি বলছে দেখেন, এইটা প্রথমে এইটাকে আপনি ইনভয়েস করবেন, যেহেতু এইখানে কিন্তু ইনভয়েস লেখা, ইস্টিমেট না। এইটা হ্যাঁ ইনভয়েস করবেন, করার পরে দেখেন রিসিভ ইনস্ট্যান্ট, মানে যখন আপনি ইনভয়েস করবেন ওইখানে ডিপোজিট ছিল না একটা অপশন, ওইখানে 2,000 টাকা দিয়ে দিবেন। তারপরে যেটা ডিউ থাকবে সেইটা 25 তারিখে দেখেন এই 70%, হ্যাঁ চেক। আর এই চেকটা আপনার হলো চেক যখন পাবেন তখন কোথায় যাবে? আনডিপোজিট ফান্ডে। এবং ওই চেকটা আবার এই 26 তারিখে কিন্তু আমাদের ওয়েল ফার্গো ব্যাংকে জমা হয়েছে, তার মানে কি জার্নাল এন্ট্রি করবেন। হ্যাঁ, আর হলো এই 26 তারিখে আবার উনি 30% টাকা দিচ্ছে ওয়েল ফার্গো ব্যাংকে।
এটা কিন্তু ক্যাশ দিছে, মানে ওই ব্যাংকে জমা দিবেন। এটা বুঝছেন নাকি ভাই, বুঝছেন? আমি একটু বলি, কঠিন মনে হতে পারে। এইটা প্রথমে আপনি ইনভয়েস করে দিবেন উপরেরটা, হ্যাঁ, করার পরে কি লেখা এইটা ওটা কি করতে হবে, যে সঙ্গে সঙ্গে ওইখানেই দিবেন। দেওয়ার পরে 25 তারিখে এসে 70% একটা চেক পাইছে। ওই এই কত 2000 টাকা বাদ দেওয়ার পরে যে ফিগারটা থাকবে তার উপরে কিন্তু 70%। এই 70% চেক পাইছেন আপনি, কোথায় জমা দিবেন? আনডিপোজিট ফান্ডে। 26 তারিখে কি করবেন? জার্নাল এন্ট্রি করতে পারেন, যেহেতু আমি ডিপোজিট অপশনটা আজকে ঠিক নাই মনে হয়, করতে পারি না। আমি কিভাবে করছি? জার্নাল এন্ট্রিতে, ওই জার্নাল এন্ট্রিতে ওটা রিভার্স করে দিবেন, আনডিপোজিট ফান্ডে দিয়ে এই সেভিংস ব্যাংকে দিয়ে দিবেন। 26 তারিখে আরেকটা হইছে 30%। এটা তো 30% ওয়েলফেয়ার বোর্ডের অ্যাকাউন্টে জমা দিয়ে দিবেন, রিসিভ পেমেন্টে দিয়ে। ক্লিয়ার ভাই? বুঝছেন আপনি? বলুন প্রথমে ইনভয়েস করবেন, ইনভয়েস করার সময় হচ্ছে যে 2000 টাকা যে মানে ওই সময় ওই সময় একটা অপশন ছিল না নিচের দিকে, ওইটা যদি আপনি অ্যাডভান্সের যে ডিপোজিট অপশন চালু না করেন তাহলে কিন্তু অপশনটা দেখা যাবে। হ্যাঁ, তারপরে ওইখানে ডিপোজিট অপশনটা দিতে হবে, ডিপোজিটে 2000 টাকা দিতে হবে। হ্যাঁ, তারপরে বাকি যে থাকে 2000 টাকা বাদ দিয়ে যে অ্যামাউন্টটা আমি ধরলাম 10,000, আমি ধরলাম 10,000। 10,000 আমরা 70% পেয়েছি হচ্ছে চেক। না না, 2000 টাকা বাদ দিবেন, উনি তো ইনস্ট্যান্ট 2000 টাকা দিয়ে দিচ্ছেন, তার মানে 8,000। সরি 8,000 এর 70%। 70% হচ্ছে চেক পেয়েছি। তো চেকটা আজকে দিনে পেয়েছি, কিন্তু আমি ওটা জমা দেবো 26 তারিখে। তো আজকে আমি 25 তারিখে আমি ওটা আনডিপোজিট ফান্ডে রাখবো। শেষ। আগামীকাল তো ওটা হচ্ছে যে ওই 26 তারিখে এসে আপনি কি করবেন? জার্নাল এন্ট্রিতে রিভার্স দিয়ে করবেন। reverse করবো। 26 তারিখে আরো একটা জিনিস আছে, 30% আছে ওই ব্যাংকে সরাসরি সরাসরি ব্যাংকে। ঠিক আছে? আচ্ছা, এখন আসে, না বুঝলে কোশ্চিন করেন ভাই। পরেরটা আছে, একটু দেখি। পরেরটা এগুলা ইনভয়েস করবেন রিটার্ন, আমি মনে হয় রিটার্ন দেখাইছি, অন্য একটা পার্টি। হ্যাঁ, এইটা করে আপনি কি, এই যে এইখানে কিন্তু ডিসকাউন্টের একটা অপশন আছে 200, ওইখানে অ্যামাউন্ট ছিল না একটা, ওইখানে অ্যামাউন্ট ক্লিক করে ওখানে 200 বসাই দেবেন। এইবার কি হলো, রিটার্ন ছিল, আপনি টাকা কোনো কিছু না পাওয়া আগেই আপনাকে রিটার্ন দিছে কত, 2টা প্রোডাক্ট। তাহলে আপনি অ্যাডজাস্টমেন্টের যে রিটার্ন করবেন, করার পরে তারপরে বলছে রিসিভ রেস্ট অ্যামাউন্ট 28 তারিখে, বাকি টাকা ওয়েলফেয়ার ব্যাংকে পাওয়া গেছে। 15 টাকা ওয়েলফেয়ার পার পেয়েছে। তাহলে এটা কি করতে হবে? এটা প্রথমত আমাকে ইনভয়েস করব, তাই না? ইনভয়েস করার পরে আমরা অ্যাডজাস্টমেন্ট করব, 2টা অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। অটো অ্যাডজাস্টমেন্ট করার আগে আমি বলি, অবশ্যই দেখবেন ওইটা রিসিভ পেমেন্টে যে ক্রেডিট হয়েছে, অ্যাপ্লাইড লেখাটা আছে, অনেকে থাকতে পারে, নাও থাকতে পারে, আপনি ইনশিওর হয়ে অ্যাপ্লাইডটা হবে রিসিভ পেমেন্ট হয়েছে। এইবার বাকি রিটার্ন হওয়ার পরে 2টা প্রোডাক্ট অটো ক্যালকুলেট, যে টাকা থাকবে সেই টাকা আপনি 28 তারিখে এসে ওয়েলফেয়ার করে রেখে জমা দিতে পারবেন এটা। আচ্ছা, তারপরে কি আছে? কোথায়? না, ওয়েলফেয়ার তো একটা ব্যাংকের নাম। আনডিপোজিট তখনই হবে যখন হলো চেক পাবেন আপনি, এটা তো ক্যাশ টাকা ব্যাংকে জমা দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ না ক্যাশে কনভার্ট হবে ততক্ষণ ও আনডিপোজিট ফান্ডে থাকবে। আচ্ছা, পরে সেল রিসিপ্ট তো আমরা অ্যাজ ইউজুয়াল জানি, নগদ টাকা বিক্রি করলে এটা সরাসরি আপনি ওয়েলফেয়ার ব্যাংকে দিয়ে দেবেন, এদের নগদ টাকা, এটা নিয়ে তেমন আমার মনে হয় সমস্যা হবে না। এইখানে এসে কি হয়েছে দেখেন, এইটাও সেলস রিসিট, এইখানে টোটাল দেওয়ার পরে রিসিভ করবে, রিসিভ করার পরে আপনি পুরো টাকা রিসিভ করার পরে আপনি রিটার্ন দিবেন। এই রিটার্নটা কি করব, রিফান্ড রিসিটে আমরা যেটা দেখানো, রিফান্ড রিসিট, রিফান্ড নগদ টাকা পাওয়ার পরে যদি আপনার রিটার্ন হয় তাহলে এটা কোথায় যাবে, রিফান্ড রিসিটে। এটা মনে হয় দেখাই নাই নাকি, দেখাইছি? আচ্ছা, দেখেন, না হলেও আপনারা বুঝবেন। সেলস রিসিট এইখানে একটু বুঝেন। এইখানে একটা জিনিস হলো, আমি একটা জিনিস আরেকটু বলি, যেহেতু জেনারেলি ক্লায়েন্ট মানে কেউ হলো নগদ টাকা ফেরত দেয় না, ফেরত দেয় কি বলে, হয় পরবর্তীতে ইনভয়েস করার সময় অ্যাডজাস্ট করতে হবে,
অথবা পণ্য আপনি চেঞ্জ করে নিয়ে যান, টাকা দেবো না। টাকা কিন্তু দেয় না, তাই না? এখন ঘটনা হলো উনি আমার কাছ থেকে নগদ টাকায় কিনলো, কেনার পরে আমাকে এখন পণ্য ফেরত দিচ্ছে। এখন যেহেতু ওনাকে আমি টাকা ফেরত দিব না, তাহলে এটা কোথায় যাবে দেখেন তো আপনারা? আমি তো আর ওনাকে টাকা ফেরত দিচ্ছি না। জেনারেলি আমরা কি করতাম, যদি ওনাকে আমরা পণ্যটা নগদ টাকা দিয়ে পণ্য সেল করার পরে ফেরত দেয়, তাহলে রিফান্ড রিসিট ইউজ করছে। এখন তো ওনাকে আমি টাকা ফেরত দেবো না, রিফান্ড রিসিট ইউজ করা মানে নগদ টাকা তাকে দিয়ে দেওয়া। যেহেতু তাকে আমি টাকা ফেরত দেবো না, তাহলে পরে রিটার্নটা আমি কীভাবে আমি অ্যাডজাস্ট করব? কিছু বোঝা যাবে ভাই? জি ভাই, আর্ন ইনকাম সেটাও করতে পারেন আপনি। ওইটা আরেকটা কাজ করতে পারেন, আপনি ইয়েতে রাখতে পারেন, অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট নোটে রাখতে পারেন। অ্যাডজাস্টমেন্ট নিয়ে আমরা যেটা করলাম না, ক্রেডিট নোটে ওইখানে দিয়ে রাখলে পরবর্তীতে ওটা যখন উনি আবার ইনভয়েস করবে তখন ওটা অটো অ্যাডজাস্ট হবে। আমার কথাটা বুঝছেন কি না দেখেন। মানে এটা আমি আগে যে জার্নালে যে এটা আমি এইটার কথা বলি, এইটা প্রথমত আপনি হলো ইয়ে করবেন, সেলস করবেন, করার পরে এই ফেরত যেটা, এইটা যেহেতু কোম্পানি নগদ টাকা ফেরত দেয় না, ওনার পরবর্তী কোনো কিছু নিলে ইনভয়েস করার সময় অ্যাডজাস্ট হবে, তাহলে আপনি এই অ্যাডজাস্টমেন্ট যেটা একটা অপশন ছিল না, এই যে অ্যাডজাস্টমেন্ট নোট করবেন, এটা কিন্তু রিফান্ড রিসিপ্টটা করবেন না, যেহেতু টাকাটা আমি ফেরত দিচ্ছি না। অ্যাডজাস্টমেন্ট করবেন, এই অ্যাডজাস্টমেন্ট নোট। কেন বুঝছেন তো? ফেরত দিচ্ছে না, ওই জন্য এই অ্যাডজাস্টমেন্ট নোটে রেখে দিবেন। ওইটা পরবর্তীতে যখন ইনভয়েস করবেন তখন ওইটা অটো অ্যাডজাস্ট হবে। অ্যাডজাস্টমেন্ট নোটে জি, রিফান্ড রিসিপ্টটা যদি আপনি নগদ টাকা ফেরত দেন, উনি আপনি 10,000 টাকার পণ্য বিক্রি করছেন, এখন ওনাকে হলো উনি 2,000 টাকার পণ্য ফেরত দিচ্ছে, নগদ টাকা যদি ওনাকে আবার দিয়ে দেন তাহলে রিফান্ড রিসিপ্ট। যেহেতু আমি নগদ টাকা দিব না, তাহলে আপনার অ্যাডজাস্টমেন্ট নোট করবেন। এই নোটটা কি হবে? হুম, এই নোটটা কি হবে? এটা তো কি মানে অলরেডি মাইনাস হয়ে থাকবে, ওই সুশান নাকি ওনার হেডটা মাইনাস হয়ে থাকবে। পরবর্তীতে যখন উনি আবার ইনভয়েস করবে তখন ওইটা অ্যাডজাস্ট হয়ে যাবে। পরবর্তী ইয়ের সাথে অ্যাডজাস্ট হবে। ভাই জেনারেলি তো আর কেউ টাকা ফেরত দেয় না, কি বলে যে ভাই আপনি 2,000 টাকা আমার কাছে পান, আপনি যখন আবার ইনভয়েস করবেন মাল কিনবেন তখন আপনি অ্যাডজাস্ট করে দিয়ে, এইটা সেটা। এটা পরবর্তীতে আমি বুঝবো কিভাবে? আপনি যখন ওইটা করার পর আরেকটা ইনভয়েস করবেন ওর নামে, দেখবেন অটো মাইনাস হবে। ওই ওই ইনভেস্টে কি হবে? হ্যাঁ, ওই ইনভেস্টে কি হবে? যখন এই যে ক্লায়েন্ট দাবি করবে যে আমার 2,000 টাকা বা আমি পাই। হ্যাঁ পাই। এখন ঘটনা হলো ও তো আমার কাছে 2,000 পায়, 3-4 দিন পরে এসে আরও 10,000 টাকার মাল নেবে, তখন ও আমাকে টাকা দিবে কত? ওর অ্যাকাউন্টে শো করবে 8,000। না আমি সেটা বলতেছি, মনে করেন আজকে 2,000 টাকা দাবি করতেছি, হ্যাঁ, আমি আজকে দিতে পারতেছি না। না আমি এই টাকাটা হয়তো বা আমি 6 মাস পরে দিতে পারি। 6 মাস পরে তো না, ক্যাশ টাকা দিবেন না আপনি, পরে ও যখন আবার মাল আমার কাছ থেকে নিবে তখন ওইটা টাকাটা কোথায় দেখবো? ওটা তো লেজারে মাইনাস হয়ে থাকবে না? লেজারে মাইনাস হয়ে থাকবে। লেজার তো মাইনাস হয়ে যাবে। আপনি যখন অ্যাডজাস্টমেন্ট নোট করে রাখবেন তখন তো ওটা লেজারে মাইনাস হয়ে থাকবে, অটো মাইনাস হয়ে থাকবে। আপনি ওর লেজার দেখলে পরে দেখবেন এই ফিগারটা মাইনাস হয়ে আছে। এই জায়গায় তো যে অ্যামাউন্ট দেওয়া নেই। কোনটা? জি ভাইয়া, প্রোডাক্টের অ্যামাউন্ট দেওয়া নেই। এই যে এইটা যখন আপনি রিটার্নটা বসাবেন তখন অটো তো ইয়ে হয়ে যাবে, রেট আছে না, এই যে উপরে রেট দিয়ে আপনি যখন বসাবেন তখন তো এইটা অটো চলে আসবে। আর একটু ভাই, এই যে আর এইগুলা দেখবে রেটগুলো অটো শো করবে, ট্র্যাকিং করবেন না। আগে ইয়ে করে রাখছে। জি ভাই বলেন। এমন হতে পারে যে উনি বড় অ্যামাউন্ট, তাহলে ওই টাকাটা আমার কি হবে, মানে 100% ব্যালেন্স শিটে থাকবে, ওইটা অ্যাকাউন্ট রিসিভেবলে মাইনাস হয়ে থাকবে। আপনি যেটা বলতেছেন ওইটা ইচ্ছা করলে আলাদা আলাদা হেড করেও রাখা যায়, কিন্তু কুইক বুক জেনারেলি ওটা মাইনাস করে রাখে। আপনি যদি মনে করেন যে না আমি ওই ঝামেলায় যাব না, আমি আমার মতো করে কাস্টমাইজ করবো, সেখানে আপনি ওইটা আর্নান্ডে রেখে দিতে পারেন আর একটা হেড করে, ঠিক আছে? জেনারেলি কুইক বুক অ্যাকাউন্ট রিসিভেবলের হেডটা ইউজ করে, ওইটাই ম্যানেজ করে রাখে। তা ভাই যেটা বললো
ওইটাও করা যায় যে আমি ওইটা অ্যাকাউন্ট রিসিভাবলে রাখবো না, আমি আমার মতো করে আরেকটা হেড ক্রিয়েট করে রাখবো, সেটাও আপনি রাখতে পারেন। এটাকে আমরা ফার্স্ট ইনভয়েস করি। এইটা আপনাকে সেলস রিসিট করবেন, হ্যাঁ, করার পরে আপনি এই পণ্যটা ফেরত দিবেন, ঠিক আছে? পণ্য ফেরত দিবেন কোথায়? এটা সেলস রিসিটে, রিফান্ড রিসিটে দিবেন না, দিবেন হলো অ্যাডজাস্টমেন্ট নোট, শেষ। আমি এটা লিখে দিছি যে হলো কোম্পানি ডিসাইডেড অল রিটার্ন উইল অ্যাডজাস্ট উইথ নেক্সট ইনভয়েস, তার মিনিং আপনি ওইটা করবেন না। হ্যাঁ, এইটা দেখেন, এটা হ্যাঁ হ্যাঁ, এটা ইনভয়েস তো আমি দেখাইছি না, বলছি এটা আপনারা পারবেন, তেমন কিছু কঠিন নাই। ও এই যে এইটা আছে, আমরা ডিসকাউন্ট ফর গুড কাস্টমারের বিষয়ে এখানে আমি লিখছি হলো ব্যাড ডেট হিসাবে, ওইভাবে জার্নালিংটি করে দিবেন। ব্যাড ডেট দেখালাম না একটা, ডিসকাউন্ট ফর গুড কাস্টমার, ওইভাবে করবেন এইটা। হ্যাঁ, এই যে এইখানে আর একটা ডিসকাউন্ট ফর গুড কাস্টমারেরও আছে, দুইটাই একই রকম, তাই না? দুইটাই তো অ্যাকাউন্ট রিসিভাল কমাই দিবে। যাই হোক, এই হলো আপনাদের আগামী দিনের কাজ। একটা হচ্ছে ৮,০০০ টাকা, আর একটা হচ্ছে ৫০ টাকা। 50, ওইটা যে ফিগারটা আসে এখানে কষ্ট পার্টি করে আছে মানে 8-10টা। এই হলো টোটাল আজকের ক্লাস। আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এগুলো একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে ভুল ধরতে পারবেন না, ভুল না ধরতে পারলে কোশ্চিন করতে পারবেন না, জানতে পারবেন না। ইউকের লিঙ্ক দিয়ে দিব আমি কিছু। আচ্ছা, করি ঈদের ভিতরে দিই নাকি একটু পরে দিই? আচ্ছা ঠিক আছে, আপাতত এইটাই করে না, আপাতত থাকে। এটা যেহেতু বেশি হয়ে যাচ্ছে, আপনারা এইটাই প্র্যাকটিস করেন। কেউ কোনো বুঝতে না পারলে সরাসরি ফোন দিয়েন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু এটা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস। হ্যাঁ হোয়াটসঅ্যাপ চেক করেন আপনি? চেক করেন? জি ভাই, হোয়াটসঅ্যাপ চেক করেন? হ্যাঁ কেন না, না, কোনো হলে তাহলে হোয়াটসঅ্যাপ। ফোন দিয়েন, মেসেজ দিয়েন, যেভাবে, সমস্যা নাই। এটা আপনার করেন। আজকে ক্লাসটা কি একটু বেশি হয়ে গেল নাকি? যারা 2 ঘন্টায় হয়েছে, কিন্তু মানে অনেকগুলো টেকনিক্যাল পার্ট করা হচ্ছে, তো এই জন্য এটা আজকে ভিডিওগুলো দেখি আজকে টেকনিক্যাল পার্টগুলো বেশি